আসসালামু আলাইকুম। সকলকে ইউনিভার্সিটি আওয়ার ড্রিমের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে রসায়ন প্রথম পত্রের 4 নম্বর অধ্যায় রাসায়নিক পরিবর্তন, এটা আমরা পড়ব। এখন এই অধ্যায়গুলো আমরা কিভাবে কমপ্লিট করব, একই সাথে বেসিক, সিকিউ, এমসিকিউ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন সবগুলা একত্রে আমরা কমপ্লিট করব এখানে। এখন এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কিরকম কোশ্চেন আসে, কোথা থেকে কোশ্চেন আসে, এই সবই আমরা পড়বো। এখন রাসায়নিক পরিবর্তন এই 4 নম্বর অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ এটা আজকে আমরা জানি। আমরা জানি রসায়ন প্রথম পত্রে টোটাল হচ্ছে 8টা সিকিউ থাকবে 5টা অধ্যায় থেকে, এবং যার মধ্যে থেকে আমাদের 5টা সিকিউ লিখতে হবে। এই 5টা সিকিউর মধ্যে থেকে আমাদের এই রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টা থেকে আমাদের হচ্ছে 2টা সিকিউ পরীক্ষা আসবে, এবং 25টা এমসিকিউ থাকে আমরা জানি। এই 25টা এমসিকিউর মধ্যে থেকে আর এখান থেকে এমসিকিউ আসবে 5 থেকে 7টা, ভাগ্য ভালো থাকলে 10টা আসতে পারে একটা অধ্যায় থেকে। তাহলে এই অধ্যায়ের গুরুত্ব তো অনেক বেশি। আমরা এই অধ্যায়ে প্রত্যেকটা টপিক এবং হচ্ছে এমন ভাবে ক্লিয়ার করব যাতে তোমরা সিকিউ এমসিকিউর পাশাপাশি বোর্ড পরীক্ষায় পূর্ণাঙ্গ নাম্বার পাও, এবং হচ্ছে অ্যাডমিশনে যাতে রসায়ন আর দ্বিতীয়বার পড়তে না হয় বা মানে হচ্ছে পরিশ্রম করতে না হয়, এভাবে আমরা সলভ করে ফেলবো। আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের যে টপিক গুলা ক্লিয়ার করব। 1 নম্বর হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝায় ও গ্রিন কেমিস্ট্রি জিনিসটা কি। তার একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। একমুখী উভমুখী বিক্রিয়া, পারস্পরিক রূপান্তর, অর্থাৎ উভমুখী বিক্রিয়াকে আমরা কিভাবে একমুখী বিক্রিয়া করতে পারি সেই রূপান্তর পড়বো, এবং হচ্ছে সর্বশেষ বিক্রিয়ার হার। এখন আমরা যদি একটা টপিক এখানে তোমাদের বলি যে এই টপিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক বলে যেটা পড়লে আমাদের পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার থেকে যে কোনো বোর্ড পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, মেডিকেল, সব জায়গায় এখান থেকে একটা কোশ্চেন হয় বিক্রিয়ার হার। অর্থাৎ তাহলে আমাদের আজকের ক্লাসটি একদম কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা বুঝতে পারছো। তাই আশা করি এই ক্লাসটা সবাই একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখবা। দেখার পরে বুঝতে পারবে যে আসলে তোমরা কেমন বুঝলা। আচ্ছা, চলো স্টার্ট করি আমরা। এবার প্রথমে যে জিনিসটাতে আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। এবার আমরা একটু আগে বললাম কি যে আমরা এমন ভাবে কমপ্লিট করবো যাতে সিকিউ, এমসিকিউ, বেসিক এবং এমসিকিউ সব ক্লিয়ার হয়, অ্যাডমিশন পর্যন্ত কভার হয়ে যায়। তাহলে সেই সুবাদে আমরা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন কাকে বলে, এই জিনিসটা আমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় সৃজনশীলের ক নম্বর আসবে এবং বিভিন্ন বোর্ডে আসছে। বিগত সালে বিভিন্ন বোর্ডে আসছে, সামনে ওটা আসবে। আচ্ছা, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন কাকে বলে। পৃথিবীব্যাপী রসায়নবিদেরা শিল্পক্ষেত্রে তাত্ত্বিক, তাত্ত্বিক মানে হচ্ছে এমন বিষয়বস্তু যেগুলো সূত্র মানে হচ্ছে ব্যাখ্যা করা যায় কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ মানে হাতে কলমে কোনো প্রয়োগ নাই, সেটা হচ্ছে আমাদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে ক্ষতিকর বজ্র পদার্থ উৎপন্ন যথাসম্ভব হ্রাস করে, অর্থাৎ যেগুলো ক্ষতিকর পদার্থ সেগুলো যত মানে কমিয়ে উৎপাদন করা যায় সেটা, উন্নত পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট রয়েছে। পরিবেশ বান্ধব এরূপ রাসায়নিক পদ্ধতিকে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলে। এই সংজ্ঞাটা অনেক গুরুত্বপূর্ণ, আবার বলতেছি, গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞাটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার এই গ্রিন কেমিস্ট্রির টোটাল আন্তর্জাতিক ভাবে বিভিন্ন বিজ্ঞানীরা 12টা নীতি দিচ্ছে। বিভিন্ন বিজ্ঞানীরা আন্তর্জাতিক ভাবে 12টা নীতির উপর এই সবুজ কেমিস্ট্রি প্রতিষ্ঠিত। অর্থাৎ তাহলে হচ্ছে এটা কি আসবে, এটা এমসিকিউ, যারা হচ্ছে মেডিকেল বা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা এইখান থেকে হচ্ছে একটা এমসিকিউ আসে যে সবুজ রসায়নের নীতি কয়টি। সবুজ রসায়নের নীতি কয়টি? 12টি। এই কোশ্চেনটা আসে, খুবই ইজি কোশ্চেন একটা। আচ্ছা, এবার সবুজ রসায়নের 12টা নীতি শুধু তোমাদের হচ্ছে যে টাইটেল, সেই টাইটেলটা মনে রাখলে যথেষ্ট, কারণ টাইটেল গুলা মেডিকেলে আসে। টাইটেল গুলাকে আগে পড়ে। 12টা টাইটেল কি? প্রথম 1 নাম্বার বজ্র পদার্থ রোধকরণ, 2 নাম্বার সর্বোত্তম অ্যাটম ইকোনমি। এখন বজ্র পদার্থ রোধকরণ মানে কি? যে বজ্রগুলো হবে যেগুলোতে কম পরিমাণে উৎপন্ন হয়, এটা হচ্ছে বজ্র পদার্থ রোধকরণ। মানে যেগুলো বজ্র তৈরি হবে এগুলো আমরা কেমনে নিয়ন্ত্রণ করবো সেটা। তারপরে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা একটু পর পড়তেছি, ধৈর্য ধরো। ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, অর্থাৎ আমরা যে কেমিক্যাল গুলা ব্যবহার করবো সেগুলো হচ্ছে কি পরিমাণ ঝুঁকি থাকবে বা কি পরিমাণ কি থাকবে, অর্থাৎ কতটুকু ঝুঁকিপূর্ণ বা ঝুঁকির পরিমাণ সর্বনিম্ন থাকে, এর জন্য হচ্ছে এটা ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার। তারপর হচ্ছে আমাদের নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। নবায়নযোগ্য মানে কি? এরপর হচ্ছে নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। নবায়নযোগ্য এর অর্থ হচ্ছে যেগুলা আমাদের শেষ হয়ে আবার খুব সহজভাবে তৈরি করা যায়, এটা হচ্ছে আমাদের নবায়নযোগ্য জ্বালানি। কিন্তু এখানে যে কাঁচামাল গুলো এসে ব্যবহার করা সেটা হচ্ছে পেট্রোলিয়াম জাত কাঁচামাল, অর্থাৎ পেট্রোলিয়াম কিন্তু আমাদের নবায়নযোগ্য না। এর কারণ হচ্ছে পেট্রোলিয়াম হচ্ছে আমাদের জীবাশ্ম, আর জীবাশ্ম, পেট্রোলিয়াম হচ্ছে আমাদের জীবাশ্ম, আর জীবাশ্ম আমরা কি জানি, জীবাশ্ম দিন দিন ফুরিয়ে যাচ্ছে এবং জীবাশ্ম এক জায়গায় সঞ্চিত হতে হয়, ওইখান থেকে আমাদের উত্তোলন করতে হয়। এর জন্য হচ্ছে নবায়নযোগ্য কাঁচামাল যেগুলো হচ্ছে সবুজ উদ্ভিদ বা ভেষজ আছে এগুলো নিয়ে যদি ব্যবহার করি, এটা হচ্ছে নবায়নযোগ্য। আচ্ছা, তারপর হচ্ছে ন্যূনতম উপজাতক।
প্রভাবন প্রয়োগ, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, অর্থাৎ দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করবো সঠিক সময়ে, দুর্ঘটনা প্রতিরোধ, কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করা যায়, অর্থাৎ এমন একটা কেমিক্যাল ব্যবহার করলাম, কেমিক্যাল মিক্স করার সাথে সাথে আগুন ধরে গেল, তাহলে একটা দুর্ঘটনা ঘটে গেল, এটা কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে ধারণা রাখতে হবে। নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, অর্থাৎ যে কেমিক্যাল গুলা বা দ্রব্যগুলা ব্যবহার করবো সেগুলো যাতে আমরা খুব নিরাপদ ভাবে ব্যবহার করতে পারি, সেটা নিরাপদ দ্রাবক ব্যবহার। আর বিক্রিয়া শক্তি দক্ষতা পরিকল্পনা, অর্থাৎ এই যে বিক্রিয়ার কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে এবং শক্তি আমরা সঠিকভাবে ইউটিলাইজ বা নিরাপত্তা ভাবে করতে পারবো কিনা, সবকিছু ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারবো না, এটা হচ্ছে বিক্রিয়া শক্তি দক্ষতা পরিকল্পনা। এবার এই জায়গা থেকে টোটাল 12টার মধ্যে থেকে কি আসবে, সুন্দর করে প্রশ্ন করবে যে নিচের কোন, অর্থাৎ মেডিকেল টাইপ, যারা হচ্ছে মেডিকেল টাইপ যে কোশ্চেনটা করবে এটা হবে নিচের কোনটি সবুজ রসায়নের নীতি নয়। আবার বললাম, নিচের কোনটি সবুজ রসায়নের নীতি নয়, অর্থাৎ ওইখানে দেখবো হচ্ছে 3টা অপশন তোমাদের এই 12টার মধ্যে থাকবে এবং একটা অপশন বাইরে থেকে থাকবে। যে একটা অপশন বাইরে থেকে থাকবে সেটা আমাদের আনসার করতে হবে। আবার আসতে পারে নিচের কোনটি সবুজ রসায়নের নীতি, তাহলে 12টা নীতির মধ্যে একটা আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু এই নামগুলো, আবার বললাম শুধু নামগুলো শিখলেই দ্যাটস এনাফ, আর কিছু শেখার দরকার নাই এখান থেকে আপাতত। আচ্ছা, এবার আমাদের এই যে একটা জিনিস বললাম যে এখানে যে হচ্ছে নামের ভিতরে কি পড়ছিলাম, সর্বোত্তম অ্যাটমিক অনু, যে এই জিনিসটা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা আমরা সামনে পড়বো। তো এই জিনিসটা এখন কি, এটা আমরা বিস্তারিত আলোচনা করবো। এখানে আছে যে অ্যাটমিক অনু। এবার অ্যাটমিক ইকোনমি জিনিসটা কি, আগে আমরা এটা পড়ি যে অ্যাটমিক ইকোনমি কি, এটা কি করে আসলে, এই অ্যাটমিক ইকোনমি কি জিনিসটা। আচ্ছা, বিক্রিয়কের সব বা সর্বাধিক পরমাণুকে কাঙ্ক্ষিত উৎপাদে সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন। এক্ষেত্রে বিক্রিয়াকে এরূপে সংগঠিত করা হয় যেন কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়কের সর্বোচ্চ পরিমাণ পরমাণু যুক্ত থাকে। কি পরিমাণ? সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাই আমরা। আচ্ছা, শিল্প ক্ষেত্রে ব্যবহৃত কোন পদ্ধতির বিক্রিয়ায় শতকরা অ্যাটমিক ইকোনমি পার্সেন্ট এই দ্বারা ওই পদ্ধতির সফলতার মাত্রা জানা যায়। অর্থাৎ আমরা যদি কোনো কিছু তৈরি করি, তৈরি করার পরে এটা কত পার্সেন্ট আমরা উৎপাদ পাবো, আমরা একটা জিনিস তৈরি করার পরে এটা কত পার্সেন্ট আমরা উৎপাদ পাবো, মানে হচ্ছে ধরো 100% নিলাম, 100 নিলাম, এখান থেকে আমি কত পার্সেন্ট পাবো, 50 পাবো, 60 পাবো, ধরো 60 পাবো নাকি 70 পাবো, এই কতটুকু পাবো, এটা হচ্ছে আমাদের অ্যাটমিক ইকোনমি। আচ্ছা, অ্যাটমিক ইকোনমি ঘাবড়ানোর কিছু নেই, খুবই সহজ একটা জিনিস। তাহলে অ্যাটমিক ইকোনমি দ্বারা কি করে সফলতার মাত্রা জানা যায়, অ্যাটম ইকোনমি দ্বারা কি করে সফলতার মাত্রা জানা যায়। আচ্ছা, এবার অ্যাটমিক ইকোনমি থেকে এখানে কিছু জিনিস আছে, একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে উৎপাদ। এবার বিক্রিয়ক কি এবং উৎপাদ কি এটা আমরা একটা বুঝি। এখন আমি এখানে একটা বিক্রিয়া লিখলাম এ প্লাস বি, এখানে কি লিখলাম এ প্লাস বি, এবং এ প্লাস বি থেকে তৈরি হয়েছে সি প্লাস ডি, তৈরি হলো যে এ প্লাস বি, এখান থেকে তৈরি হচ্ছে সি প্লাস ডি। তাহলে এই যে তীর চিহ্নের বাম পাশে যেগুলো থাকে, অর্থাৎ এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এই অংশটুকু আমাদের নাম কি, এই অংশটুকু হচ্ছে আমাদের বিক্রিয়ক, এই অংশটুকু হচ্ছে আমাদের বিক্রিয়ক। এবং যেগুলা নতুন তৈরি হয়েছে এই নামটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে আমাদের উৎপাদ, এটা হচ্ছে আমাদের উৎপাদ। অর্থাৎ তীর চিহ্নের বাম পাশে যেগুলা বিক্রিয়া করে, এই জিনিসটা হচ্ছে বিক্রিয়া করছে, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। আর যেটা নতুন তৈরি হয়েছে যেগুলো, সেটা হচ্ছে আমাদের উৎপাদ। এইবার এখানে হচ্ছে আবার যদি এই জিনিসটা লিখি যে এ প্লাস বি, এ প্লাস বি লিখলাম, এ প্লাস বি, আর এখানে হচ্ছে সি প্লাস ডি। অর্থাৎ এই যে এ প্লাস বি, এটা তো আমাদের বিক্রিয়ক, অর্থাৎ এখানে এ ও বিক্রিয়ক, বি ও আমাদের হচ্ছে বিক্রিয়ক। আর এখানে সি আর হচ্ছে ডি, এই উভয় হচ্ছে আমাদের কি বিক্রিয়ক। বাট এই যে একটা জিনিস আছে সি, এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, মানে হচ্ছে মূল উৎপাদ, এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট বা মূল উৎপাদ, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট, মানে এটা আমাদের মূল উৎপাদ। এবং এই পরে যেটা তৈরি হয়েছে ডি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ভাই প্রোডাক্ট, এটাকে আমরা কি বলা হয় ভাই প্রোডাক্ট বলি। এবার ভাই প্রোডাক্টটা কি, ভাই প্রোডাক্ট বলি, ভাই প্রোডাক্ট হচ্ছে এটার একটা নাম হচ্ছে বজ্র, আরেকটা নাম কি বজ্র। এই বজ্র একটু পরে লাগবে, বজ্র কি, বজ্র কি করে, কি করে মানে খায় না মাথায় দেয় কি করে, সবকিছু আমাদের লাগবে যে বজ্র কি। আচ্ছা দেখো, এ প্লাস বি যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়া যদি এ প্লাস বি, এইটুকু হচ্ছে আমাদের বিক্রিয়ক, মাত্র আমরা পড়লাম এইটুকু হচ্ছে আমাদের বিক্রিয়ক। আর এখানে সি প্লাস ডি, অর্থাৎ সি হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, যেটা মাত্র তৈরি হলো সেটা হচ্ছে মেইন প্রোডাক্ট, এবং তারপরে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বজ্র। বেশিরভাগ বিক্রিয়া আমাদের বজ্র দরকার নাই, কারণ আমরা তো চাই না কোনো কিছু অপচয় করার জন্য। বজ্র মানে কি অপচয়, যেটা আমাদের কাজে লাগবে না, সেটা হচ্ছে আমাদের বজ্র। আমরা কি চাই যে একটা কোনো কিছু তৈরি করার জন্য আমাদের হচ্ছে বজ্রের পরিমাণ বা বিক্রিয়ার পরিমাণ বেশি হোক, আমরা তো সেটা চাই না। এর জন্য হচ্ছে আমাদের কি সি প্লাস ডি, এটা হচ্ছে বাই প্রোডাক্ট বা বজ্র। আচ্ছা, এইটুকু মোটামুটি আমরা জানলাম, তাহলে বিক্রিয়ক কি উৎপাদ কি মোটামুটি আমরা জানছি। এইবার আমাদের যেটা হচ্ছে কাঙ্ক্ষিত সূত্র, সেটা হচ্ছে কি অ্যাটমিক ইকোনমি। সূত্রটা কি, অ্যাটমিক ইকোনমি হচ্ছে বিক্রিয়কের মোট ভর, অর্থাৎ বিক্রিয়কের মোট ভর কাঙ্ক্ষিত উৎপাদের ভরের অনুপাত, অনুপাতে শতকরা পরিমাণকে অ্যাটমিক ইকোনমি বলে। কিভাবে, বিক্রিয়কের মোট ভর কাঙ্ক্ষিত উৎপাদের ভরের শতকরা অনুপাতকে অ্যাটমিক ইকোনমি বলে, এভাবে আমরা বলতে পারি খুব ইজি ভাবে। আচ্ছা, এবার কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদ মানে কোনটা, কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে যেটা হচ্ছে মেইন প্রোডাক্ট, এটা হচ্ছে কাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। আবার বলতেছে মেইন প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ,
এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। মেইন প্রোডাক্ট কোনটা? এই যেটা হচ্ছে মেইন প্রোডাক্ট, অর্থাৎ যেটা তৈরি হলো প্রথমে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত কি, যেটা প্রথমে তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর, মানে উৎপাদ। আর বিক্রিয়কের মোট ভর কি? বিক্রিয়কের মোট ভর, এখানে বিক্রিয়কের মোট ভর হচ্ছে আমাদের খুবই সিম্পল, যে বিক্রিয়কের মোট ভর কোনটা, অর্থাৎ প্রথমে যে দুইটা থাকে এই দুটো হচ্ছে আমাদের বিক্রিয়কের মোট ভর, এটুকুই। বিক্রিয়কের মোট ভর তাহলে কি? বিক্রিয়কের মোট ভর হচ্ছে প্রথম যে অংশটা থাকে অর্থাৎ এ প্লাস বি, এটুকু হচ্ছে বিক্রিয়কের মোট ভর। আমরা এখানে আরেকটা লিখতে পারি, যে বইয়ে দেখবো হচ্ছে বিক্রিয়কের মোট ভর, এটুকুর পরিবর্তে সুন্দর করে লেখা আছে উৎপাদের মোট ভর। অর্থাৎ বিক্রিয়ক আর উৎপাদের মোট ভর, এটা কেন লেখা আমি এখন হচ্ছে বোঝাবো। দেখো, এখন বিক্রিয়কের মোট ভর বইয়ে সুন্দর করে লেখবো, এখানে হচ্ছে উৎপাদের মোট ভর লেখা আছে কিন্তু 100%। দেখো, এবার আমি যদি একটা বিক্রিয়া লিখি এ প্লাস বি লিখলাম, এবং এই দুটো হচ্ছে বিক্রিয়া করার পর এখানে হচ্ছে সি প্লাস বি আমি লিখে দিলাম। দেখো, এ প্লাস বি বিক্রিয়া করে কি হয়েছে? সি প্লাস বি তৈরি হয়েছে। খুব সিম্পল ব্যাপার। এখন এ কি, বি কি, সি কি, ডি কি জানা দরকার নাই, এগুলো আসবেও না, জানার দরকার নেই। শুধু দেখো, এটা র্যান্ডম একটা যে কোনো একটা জিনিস দিলাম, আমি হচ্ছে ধরলাম। এবার আমি ধরলাম হচ্ছে এ হচ্ছে আমাদের এটা আমি আরেকটু ইজি ভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে আরেকটা আমি ইজি ভাবে লিখতে পারি, যে হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে এ বি, এ বি থেকে আমাদের সি আর বি তৈরি হয়েছে। এ বি থেকে সি ডি আবার কেমনে তৈরি হয়? তাহলে আমরা এটা একটু পরিবর্তন করে দিই, এটা হচ্ছে এ দিলাম আর এটা হচ্ছে বি দিলাম। এটা দিতে পারি আমরা স্বাভাবিক ব্যাপার, যে এ বি থেকে এ প্লাস বি তৈরি হয়েছে। এবার আমি এ দিলাম হচ্ছে 100%, অর্থাৎ এই এ বি এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের 100%। এ বি যে রাসায়নিক কেমিক্যালটা নিছি সেটা হচ্ছে আমাদের 100%। এখন সেটা বিক্রিয়া করে এ, এটার পরিমাণ ধরলাম আমি হচ্ছে 60%, এটা হচ্ছে 60%। আর যেটা বি, এটা হচ্ছে বাই প্রোডাক্ট, মানে হচ্ছে বজ্র, বজ্র তৈরি হচ্ছে আমাদের 40%। আমরা তো কেউ চাইবো না হচ্ছে বজ্র তৈরি করার জন্য। দেখো, এ বি, এ বি হচ্ছে এই টোটালটুকু, এটুকু হচ্ছে আমাদের 100%, 100%। আচ্ছা সরি, দেখো এখানে হচ্ছে এ বি এইটুকুর মান হচ্ছে আমাদের 100%। তাহলে এই 100% থেকে এইখানে যত হবে, এইখান থেকে যেগুলো তৈরি হয়েছে এই দুইটা যোগ করলে এটাই হতে হবে, এটা হবে, এটা মাস্ট। তাহলে এখানে হচ্ছে 100%, আর এখানে কত? এখানে হচ্ছে এ হচ্ছে আমাদের 60% আর বি হচ্ছে 40%। তাহলে 40 আর 60 যোগ করলে কত হয়? 100 হয়। তাহলে যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে। এই যে 60%, এই 60টা কি? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। আর এই 40টা কি? এটা হচ্ছে বজ্র, বা এটা হচ্ছে বজ্র, এবার বা বাই প্রোডাক্ট। এবার 40 আর হচ্ছে 60 যোগ করলে যেমন 100 হয়, এটা হচ্ছে উৎপাদের মোট ভর। আর বিক্রিয়কের মোট ভর কত? এখানে 100। তার মানে দুইটা সেম, অর্থাৎ এইখানে বিক্রিয়কের মোট ভর লেখা যে কথা, উৎপাদের মোট ভর লেখা একই কথা। এখানে হচ্ছে কোনো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো আচ্ছা দরকার নেই। অর্থাৎ তাহলে এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা একটু মনে রাখতে পারতো। উপরে কি? কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের মোট ভর ইনটু 100%। এবার এটাতে আমরা একটা, এখন এটা হচ্ছে আমাদের অ্যাটমিক ইকোনমি। এবার অ্যাটমিক ইকোনমি কি বললাম? যে সফলতার মাত্রা জানা যায়। এখন একটা বিক্রিয়ার মধ্যে বজ্র পদার্থের পরিমাণ যত কম হবে, তার মানে বিক্রিয়াটা আমাদের তত ভালো হবে, এবং হচ্ছে কাঙ্ক্ষিত জিনিসটা আমি বেশি পাবো, যেটা তৈরি করতে চাই। তাহলে কাঙ্ক্ষিত জিনিস যদি আমি বেশি পাই, তাহলে এই অ্যাটমিক ইকোনমি কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? অ্যাটমিক ইকোনমি অবশ্যই বেশি হওয়া ভালো। এই প্রশ্ন পরীক্ষায় থাকবে। অ্যাটমিক ইকোনমি অবশ্যই কি হওয়া ভালো? বেশি হওয়া ভালো, বেশি হওয়া ভালো। এবং এই অ্যাটমিক ইকোনমি বেশি হওয়াটা ভালো, কত পার্সেন্ট অ্যাটমিক ইকোনমি থাকে সবচেয়ে ভালো? অ্যাটমিক ইকোনমি হয় আমাদের 60 থেকে 90% মধ্যে যদি থাকে, তাহলে আমাদের সেই অ্যাটমিক ইকোনমিটা খুবই ভালো হয়, মানে হচ্ছে খারাপ না আর কি। আচ্ছা, এবার অ্যাটমিক ইকোনমির পরে ঠিক পরে আছে হচ্ছে ই ফ্যাক্টর। এবার ই ফ্যাক্টরটা কি মূলত? ই ফ্যাক্টর হচ্ছে অ্যাটমিক ইকোনমি যা, ই ফ্যাক্টর ঠিক তাই, বাট এখানে একটা জিনিস কি আছে, ই ফ্যাক্টর হচ্ছে এই 100% একটু কেটে দেয়। 100%টা হচ্ছে দরকার নাই আপাতত, 100%টা না, এটা দেওয়া দরকার নাই। আচ্ছা দেখো, এবার ই ফ্যাক্টরটা কি? ই ফ্যাক্টর বোঝার আগে একটু ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করো, মাত্র যেটা বললাম, এ আর প্লাস এখানে বি, এ প্লাস বি তৈরি হয়েছে কি? সি প্লাস ডি। তাহলে আমাকে বলো তো, এই সিটা কি? সিটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ, মানে হচ্ছে মেইন প্রোডাক্ট। আবার বলতেছি, সিটা হচ্ছে মেইন প্রোডাক্ট, কাঙ্ক্ষিত উৎপাদ। সিটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, কাঙ্ক্ষিত উৎপাদ। আর ডিটা কি? ডিটা হচ্ছে বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। এটা হচ্ছে বাই প্রোডাক্ট। এখন বাই, দেখো সেটা হচ্ছে, আচ্ছা দেখো বাই প্রোডাক্ট। এবার এটা যদি কেউ আচ্ছা বাই প্রোডাক্ট মানে কি না বুঝলো কোনো সমস্যা নাই। এবার এটা সুন্দর করে লিখবা হচ্ছে বজ্র। এটা কি লিখবা? বজ্র। আর বলতেছি এ প্লাস বি এটা হচ্ছে সি প্লাস ডি, অর্থাৎ সিটা কি? সিটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, এবং হচ্ছে প্লাস ডি, ডিটা কি? ডিটা হচ্ছে বজ্র, বজ্র বা হচ্ছে বাই প্রোডাক্ট। যেটাই বজ্র সেটাই বাই প্রোডাক্ট, যেটা বাই প্রোডাক্ট সেটাই বজ্র, মানে বজ্র। এখন তোমরা কি চাও, বা আমরা কেউ কেউ কি চাই যে একটা বিক্রিয়া করলাম, বিক্রিয়ার মধ্যে বজ্রের পরিমাণ বেশি হলো, অর্থাৎ মানে অপচয় বেশি হলো, আমরা তো অপচয় রোধ করতে চাই, অপচয় তো করতে চাই না। আচ্ছা, আর ই ফ্যাক্টরটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্থাৎ অপচয় আমরা কম করতে চাই, এটা হচ্ছে ই ফ্যাক্টর। দেখো, ই ফ্যাক্টর হচ্ছে বজ্র, উপরে হবে বজ্রের ভর, আবার বলেছে উপরে হবে বজ্রের ভর মানে বাই প্রোডাক্টের ভর, আর নিচে হবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর।
নিচে হবে কি কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তাহলে এই বিক্রিয়া থেকে লক্ষ্য করো, এই লক্ষ্য থেকে এইটুকু কোনো কাজে নাই, এইটুকু বাদ, এইটুকু কিন্তু এই ফ্যাক্টরের কোনো কাজে লাগবে না, কোনো দরকারই নেই এইটুকু। তাহলে কোনটুকু দরকার? সি প্লাস ডি। সিটা কি মেইন প্রোডাক্ট। এই যে বজ্র, বজ্র কিন্তু মেইন প্রোডাক্ট না, বজ্র হচ্ছে এই যে ডি, পরের অংশটুকু যেটা থাকবে সেটা হচ্ছে বজ্র। এই যে বজ্র হচ্ছে এটা হচ্ছে পরের অংশটুকু, মানে এটা কি বাই প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট। এবং এই যে নিচে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর এটা আমাদের কি প্রোডাক্ট, এটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের কি মেইন প্রোডাক্ট। মেইন প্রোডাক্ট খুবই ইজি জিনিসগুলো, কিন্তু এই জিনিসগুলো পরীক্ষা হবে। তাহলে এই ফ্যাক্টর কি আরে কি, এইবার আমাকে বলো তো, আমরা তো মাত্রই পড়লাম যে কাঙ্ক্ষিত মানে এই অ্যাটমিক ইকোনমি সবচেয়ে বেশি হওয়া ভালো। কোথায় বললাম? এই যে মাত্র যে অ্যাটমিক ইকোনমি বেশি হওয়া ভালো। বাট এই জায়গায় খেয়াল করো তো, ই ফ্যাক্টর, ই ফ্যাক্টর মানে কি বজ্র না। এবার বজ্রের পরিমাণ কি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? নিঃসন্দেহে কম হওয়া ভালো। তাই আমরা লিখবো, এখানে আমি লিখে দিচ্ছি যে হচ্ছে কম হওয়া ভালো। এই ফ্যাক্টর কি কম হওয়া ভালো। অ্যাটমিক ইকোনমি বেশি হওয়া ভালো আর ই ফ্যাক্টর কম হওয়া ভালো। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বলতেছি যে জ্ঞানমূলক বা জ্ঞানমূলক যে আছে এগুলো আসে, এগুলো পরীক্ষা এগুলাই আসে। আচ্ছা দেখো, খুবই ইজি। তারপর একটু আগাচ্ছি। এখন এই যে পড়লাম অ্যাটমিক ইকোনমি এবং ই ফ্যাক্টর, এগুলো তো ম্যাথ আসবে। এগুলো আমরা যা পড়লাম তো থিওরি আসবে, এবং থিওরির পাশাপাশি তো ম্যাথ পড়তে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ম্যাথ আসবে, বিভিন্ন জায়গায় ম্যাথ আসবে, ম্যাথ গুলো পড়তে হবে। ম্যাথ গুলো খুবই সিম্পল। আচ্ছা, এবার এখানে একটা বিক্রিয়া দেখতেছি, এক দিয়ে অর্থাৎ ইথাইল ব্রোমাইড, এটার নাম কি ইথাইল ব্রোমাইড আর প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হয়েছে হচ্ছে ইথানল, এর সাথে হচ্ছে সোডিয়াম ব্রোমেট। এবার ঠান্ডা মাথায় একটা চিন্তা করো, ধরো এই বিক্রিয়াটা কেমনে হলো আমরা জানি না, তোমরা জানো না আমরা জানো না, দরকার নাই, বাদ দাও, এটা দরকার নাই। কেমনে বিক্রিয়া হলো আমার দরকার নাই, জানার দরকার নাই। অর্থাৎ অ্যাটমিক ইকোনমি আর হচ্ছে ফ্যাক্টর বের করার জন্য বিক্রিয়া কেমনে হলো দরকার নাই। কারণ একটা মজার ব্যাপার হচ্ছে এই বিক্রিয়াটা আমাদের কোশ্চেনে সরাসরি দেওয়া থাকে। যতবার প্রশ্ন আসে এবং যতবার সামনে আসবে সবগুলো আমাদের এই বিক্রিয়াটা সামনে পরীক্ষায় দেওয়া থাকবে, একদম পরীক্ষায় সুন্দর বিক্রিয়া লেখা থাকবে, এবং এখান থেকে আমাদের শুধু আনসার লিখতে হবে। এবার দেখো, এটা যদি আমি আনসার বের করতে চাই, তাহলে এই যে পার্সেন্ট এই মানে কি অ্যাটমিক ইকোনমি, পার্সেন্ট এই উপরে কি, উপরে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, উপরে কি, উপরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর। কাঙ্ক্ষিত উৎপাদের ভর কোনটা দেখো তো, এই যে ইথানল, অর্থাৎ এই অংশটুকু, এই অংশটুকু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তাহলে এই অংশটুকু যদি আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর হয়, এই অংশটুকুর আণবিক ভর কত? বলছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এবার তো ভর নির্ণয় করতে হবে। এবার ভাইয়া আমি তো হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত বা 40 পর্যন্ত আণবিক ভর পারি না। তাহলে তুমি বোকা স্বর্গে আছো। 1 থেকে 40 পর্যন্ত বোকা স্বর্গে বলতে সমস্যা নাই, এখনো তোমাদের সময় ফুরিয়ে যায়নি। তোমরা একটা কাজ করবা, যারা পারো না তারা 1 থেকে 40 পর্যন্ত মৌলের আণবিক ভর মুখস্থ করে ফেলবা। আবার বলতেছি, 1 থেকে 40 পর্যন্ত মৌলের আণবিক ভর মুখস্থ করে ফেলবা। কারণ আণবিক ভর না জানলে ইয়া দিতে পারবা না, পরিমাণগত রসায়ন আছে ওইটাও পারবা না, গুণগত রসায়নে বিভিন্ন টপিক আছে পারবা না। তার মানে অনেক কিছু তুমি কেমিস্ট্রি থেকে বঞ্চিত হবা। কেমিস্ট্রি যা বলছে এগুলো যদি মেনটেন করো মোটামুটি সবই পারবা বলা চলে। আচ্ছা দেখো, এবার ইথানল, এই যে এইটুকু ইথানল অর্থাৎ CH3 CH2 ওইস, এইটুকু আণবিক ভর কত আমরা একটু বের করি। কার্বনের আণবিক ভর আমরা কত জানি? কার্বনের জানি আমরা হচ্ছে 12, আর হাইড্রোজেনের জানি 1। তিনটা হাইড্রোজেন আছে, 3 একে 3 গুণ দিলে প্লাস। তারপর দেখো কার্বনের কত 12 যোগ হাইড্রোজেনের কত 2, হাইড্রোজেনের 1, দুইটা হাইড্রোজেন আছে এর জন্য 2, তারপর হচ্ছে প্লাস অক্সিজেনের কত 16 আর হাইড্রোজেন হচ্ছে 1। এই টোটালটা হিসাব করলে আমি ইথানল এটার হচ্ছে টোটালটা হিসাব করি একটু। টোটালটা হিসাব করলে আমি পাবো হচ্ছে মোট কত পাবো, দাঁড়াও দেখি। দেখো এটা হিসাব করলে পাবো হচ্ছে 46। এটা কত পাবো? এটা পাবো হচ্ছে আমরা 46। যে এইটুকু হিসাব করলে আমরা হচ্ছে 46 পাই যাবো, যে হচ্ছে এইটুকু আমাদের আণবিক ভর। তারপরে আমরা একটা আণবিক ভর বের করলাম। এটা কার আণবিক ভর বের করছি? এটা আমরা বের করছি হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর, অর্থাৎ ইথানলের আণবিক ভর কত? উপর হচ্ছে 46, নিচে কি, নিচে হচ্ছে আমাদের আহ নিচে কার্বন মোট বিক্রিয়কের ভর, এই যেটুকুর ভর, মোট কি বিক্রিয়কের ভর, এইটুকুর ভর। এটা হচ্ছে দুই ভাবে করা যায়। আমি হচ্ছে এইটুকুর ভর আমি লিখতে পারবো, আবার বের করতে পারবো। আবার আমি যদি এইটুকুর ভরের সাথে এইটুকু ভর যোগ করি, এইটুকু উৎপাদের ভর, তাহলে হবে। দুই ক্ষেত্রে হবে, অর্থাৎ আমি যদি এইটুকু দিয়ে টোটাল যোগ করি তা হবে, এবং যদি হচ্ছে এইটুকু যোগ করে বসাই দেয় তা হবে। এখন যেমনি সুবিধা হয় তোমার যেটা মন চায় সেটা। আমি আরেকটু হচ্ছে সহজ টেকনিক দিই। যদি দেখো এটা বের করতে তোমার কষ্ট হচ্ছে, তুমি বের করতে পারতেছো না এই দুইটা, তাহলে তুমি এই দুটো দেবা। আর যদি দেখো এই দুটো কষ্ট হচ্ছে বের করতে, মানে আণবিক ভর জানো না, তাহলে এই দুটো বের করো। দেখো এখানে একটা কিন্তু আনকমন আণবিক ভর আছে, যেটা আমরা কেউ মুখস্থ করিনি। কি মুখস্থ করিনি বলতো? এই যে ব্রোমিন। আমরা কয়জন স্টুডেন্ট বা কয়জন, আমি নিজে মানে হচ্ছে অনেকেই তো এটা মুখস্থ করতে পারে না, যে হচ্ছে ব্রোমিনের কত। দেখো ঘাবড়ানোর কিছু নাই, এই ব্রোমিন আণবিক ভর আমি বলে দিচ্ছি। হয়তো বা কোশ্চেনে বলা থাকতে পারে, না থাকতে পারে, এটা একটু মুখস্থ করে নিবা। ব্রোমিন আণবিক ভর হচ্ছে 80। কত আণবিক ভর? 80। তাহলে এবার আমার হচ্ছে সোডিয়াম ব্রোমাইড, এটা একটা আমি করে ফেলি। সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম কত আমরা জানি 23, 11 23 প্লাস, আর ব্রোমিন কত 80। তাহলে যোগ করলে কত হয় আমাদের? যোগ করলে হবে 103, মানে 103। তাহলে নিচে কত? নিচে হচ্ছে এই যে এইটুকু, এটুকু কিন্তু যোগ করতে হবে, এই টোটালটা যোগ না, এটুকু এটুকুর সাথে কি করতে হবে, এই যে এটুকু যোগ করতে হবে, কিন্তু যোগ করো। তাহলে এটুকু কত? এটুকু হচ্ছে আমরা পাইছি 46, এর পাশে যোগ করছি কত 103, যোগ করলাম ইন্টু এর পাশে কত 100%। এটা তো ফর্মুলা, সূত্রের মধ্যে কত 100%। তাহলে এইটুকু আমাদের হিসাব করলে হয়
30.87%। এই হচ্ছে আনসার। এটা হচ্ছে খুবই ইজি, এটা তো কঠিন কিছুই না। এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের অ্যাটমিক ইকোনমি। আর বলতেছি এগুলো পরীক্ষা আসবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ই ফ্যাক্টর। ই ফ্যাক্টর কি? এবার আমরা যদি বলি যে ই ফ্যাক্টর, ই ফ্যাক্টর কি? আচ্ছা, আরেকটা পেজ নিই। দেখো ই ফ্যাক্টর হচ্ছে, তাহলে আমি যদি এখানে লিখি ই ফ্যাক্টর, ই ফ্যাক্টরের সূত্রটা কি? উপরে হচ্ছে বজ্র, ই ফ্যাক্টর উপরে কি বলবে? উপরে হচ্ছে বজ্র, বজ্র আর নিচে কি বলবে? বাই প্রোডাক্ট। সরি, বাই প্রোডাক্ট মানে বজ্র, বাই প্রোডাক্ট মানে কি? বজ্র। আর এটা বলবে কি? কাঙ্ক্ষিত উৎপাদের বর, তার হচ্ছে মেইন প্রোডাক্ট। তুমি মেইন প্রোডাক্ট লিখে নাও, লিখবো হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের বর, কাঙ্ক্ষিত উৎপাদের বর। এই কাঙ্ক্ষিত উৎপাদের বর এখানে আর 100% দেওয়ার দরকার নেই, 100% খুব একটা দরকার নাই, মানে দেওয়ার দরকার নেই বেশ। এখন বজ্র, বজ্রের পরিমাণ কত পাইছি এখানে? এটাই তো বজ্র, সোডিয়াম ব্রোমাইড তো বজ্র। বজ্র পরিমাণ কত পাইছি? এই 103। বজ্রের পরিমাণ উপরে হচ্ছে বজ্র বসাও, এখানে বসাও 103, 103। নিচে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর কতটুকু পাইছি? এই যে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এই ভর কত? 46। তাহলে 46 এখানে বসিয়ে দাও, এই যে বসাও, এখানে হচ্ছে 46। এটা হিসাব করলে যত হবে অতই আনসার। দেখি এটা হিসাব করলে কত হয়। এটা আমাদের হিসাব করলে আসবে হচ্ছে 103 ডিভাইডেড বাই হচ্ছে 46। তো 103 ডিভাইডেড বাই হচ্ছে 46, এটা আমাদের আসে হচ্ছে 2.23। এটাই আনসার। তাহলে ই ফ্যাক্টর এবং অ্যাটম, মানে হচ্ছে অ্যাটম ইকোনমি, এটা নিয়ে কারো আসলে ঝামেলা থাকার কথা না। আচ্ছা, তারপরে আমরা নেক্সট, এখন একটা আর তোমাদের কি বলছিলাম প্রথমে, যে এই অধ্যায়ে আমরা হচ্ছে বেসিক সহ সিকিউ এমসিকিউ সব কভার করবো। এখন সিকিউ এর মধ্যে কি থাকে? ক খ কোশ্চেন থাকে, ক খ কোশ্চেনে কি থাকে? জ্ঞানমূলক, অনুধাবনমূলক কোশ্চেন থাকে, এইগুলো তো পারতে হবে। এই যে এটা একটা খ নম্বর কোশ্চেন, এটা একটা অনেকবার আসছে এবং আসার সম্ভাবনা আছে প্রবল। এটা একটা খ নম্বর কোশ্চেন। কি খ নম্বর কোশ্চেন? যে অ্যাটম ইকোনমি এটা কি 100% হওয়া সম্ভব? তোমরা একটা চিন্তা করো তো, যে অ্যাটম ইকোনমি এটা কি 100% হওয়া সম্ভব? আমি তোমরা একটা চিন্তা করে দেখো পারো কিনা। আমি বলে দিচ্ছি, অ্যাটম ইকোনমি অবশ্যই 100% হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। এবার অ্যাটম ইকোনমি কেন 100% হওয়া সম্ভব, বা কেমনে সম্ভব 100%? অ্যাটম ইকোনমি 100% হতে হলে আমাদের কি করতে হবে আগে একটু বুঝতে হবে, তাহলে এটা ব্যাপারটা পারবা, বুঝবা। দেখো আমি এখানে যদি লিখি এ প্লাস বি, এ প্লাস বি এটা বিক্রিয়া করে কি হয়? সি প্লাস ডি। আমি ধরলাম সি প্লাস ডি তৈরি হলো, আমি নিজে কিন্তু ধরলাম এটা সি প্লাস ডি তৈরি হয়েছে। অর্থাৎ অ্যাটম ইকোনমি কি 100% সম্ভব? যদি আমরা লিখি তাহলে এটা কি হবে? আমি ধরলাম এ প্লাস বি বিক্রিয়া করে কি হয়ে তৈরি হয়েছে? সি প্লাস ডি তৈরি হয়েছে। তাহলে অ্যাটম ইকোনমি যদি আমাদের হচ্ছে 100% হইতে হয়, তাহলে কোনো বজ্র বা অপচয় থাকা যাবে না। এই যে জিনিসটা থাকা যাবে না, অর্থাৎ বি, অর্থাৎ বজ্র, এটা থাকা যাবে না। বজ্র যদি না থাকে তাহলে কি হয় মূলত? তাহলে এই এ প্লাস বি, এ প্লাস বি বিক্রিয়া করে যদি ওটা তৈরি না হয়, তাহলে ডিরেক্ট এ বি হইতে হবে না? কারণ এই দুটা থেকে ডিরেক্ট বিক্রিয়া করে এই দুইটা হইতে হবে ডিরেক্ট, অন্য কোনো কিছু হওয়া যাবে না। মানে দুইটা বিক্রিয়া করে একটা হইতে হবে, এটা হচ্ছে আমাদের তাহলে হচ্ছে অ্যাটম ইকোনমি 100% অসম্ভব। কারণ এখানে বজ্র না হলে, তাহলে আমাদের অ্যাটম ইকোনমি হচ্ছে বজ্র না হলে তো 100%, বজ্র মানে হচ্ছে কমে যাচ্ছে, বজ্র না হলে তো 100%। তাহলে এবার একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো এবার এটা হচ্ছে কি বিক্রিয়া? এটাকে বলা হয় কিন্তু সংযোজন বিক্রিয়া। তুমি বলতে পারো যে সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে মূলত হচ্ছে অ্যাটম ইকোনমি 100% হয়, কারণ সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে তো কোনো হচ্ছে বাই প্রোডাক্ট তৈরি হয় না। আর বাই প্রোডাক্ট তৈরি না হলে তো এখানে অ্যাটম ইকোনমি কোনো লস হবে না। দেখো এবার বুঝতে পারবো আমরা কেমনে। ধরো আমাদের বহুল প্রচলিত একটা উদাহরণ দিই সংযোজন বিক্রিয়া। ধরো আমি লিখলাম ইথিন, ইথিন সিএইচ টু সিএইচ টু, ইথিন। ইথিনের সাথে যদি আমি একটা সুন্দর করে একটা হাইড্রোজেন যুক্ত করে দিই, তাহলে এটা কি হয় বলতো? ইথিনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত করলে, দেখো এই হাইড্রোজেনটা, এখানে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এখানে যুক্ত করে দেবো, একটা হাইড্রোজেন এখানে যুক্ত করে দেবো। আমরা জানি কার্বনের কয়টা হাত? 4টা হাত। তাহলে কার্বন ACH3 এই তিনটা, এ একটা হাত, ACH3 এ একটা হাত, ইথিন। আচ্ছা, তাহলে দেখো এই বিক্রিয়াটা করার পরে এখন এটার আমি কি নির্ণয় করবো? পার্সেন্ট এই, তাহলে আমি বুঝতে পারবো যে এ হচ্ছে অ্যাটম ইকোনমি কত পার্সেন্ট। উৎপাদের ভর, এই যে উৎপাদ, ধরো আমি এটুকু ধরলাম হচ্ছে, আমি সাপোজ আমি নিজে ধরলাম যে এটুকু হচ্ছে 50%, আবার এটুকু হচ্ছে 50%। দেখো আমি নিজে ধরলাম এটা, আমি নিজে ধরলাম যে এটা 50%, এটা 50%। আবার এটা দেখো এটা 50% ধরলাম, আর তাহলে এই টোটালটা এটা তো তৈরি হলো 50 আর 50 যোগ করলে কত হয়? এটা হচ্ছে একা 100% তৈরি হয়েছে। তাহলে আমাকে বলো তো কাঙ্ক্ষিত উৎপাদের ভর কত? কাঙ্ক্ষিত উৎপাদের ভর হচ্ছে 100 ডিভাইডেড বাই মোট বিক্রয়কের ভর কত? মোট বিক্রয়কের হচ্ছে 50 যোগ হচ্ছে 50, মোট বিক্রয়কের ভর ইন্টু কত? 100%। এই 100%, তাহলে আমাকে বলো তো এই উপরে 100 আর নিচে 100 বাদ দিলে কত থাকে? 1। তাহলে হচ্ছে এই 100%, 100%, অর্থাৎ এই 100% এইভাবে হওয়া সম্ভব। এটা নতুন কি এভাবে 100% হওয়া সম্ভব। এবার এখানে যদি আমি ই ফ্যাক্টর বের করে ফেলি, এটা ই ফ্যাক্টর কি হবে তাহলে? ই ফ্যাক্টর, ই ফ্যাক্টর তাহলে কত? ই ফ্যাক্টর এখানে হবে কত? বজ্র, বজ্র না থাকে মানে শূন্য, তারপর কাঙ্ক্ষিত উৎপাদক কত? 100 ইন্টু 100। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো তো, কোনো কিছু শূন্য দ্বারা ভাগ করলে কত হয়? শূন্য হয়, এই 0%। তার মানে অ্যাটম ইকোনমি হচ্ছে 0% এই বিক্রিয়া। অ্যাটম ইকোনমি যেমন, সরি, অ্যাটম ইকোনমি হচ্ছে 100% যেমন হওয়া সম্ভব, ঠিক তেমনি ই ফ্যাক্টর
মানে এনভায়রনমেন্টাল যেটা ফ্যাক্টর, এই ফ্যাক্টর আমাদের কত হওয়া সম্ভব? 0% হওয়া সম্ভব। এই দুইটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যাটম ইকোনমি 100% হওয়া সম্ভব কিনা? অবশ্যই 100% হওয়া সম্ভব। কিভাবে সম্ভব বুঝাইলাম, সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। এবং ওই একই বিক্রিয়া অর্থাৎ সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি হওয়া সম্ভব? এই ফ্যাক্টর শূন্য হওয়া সম্ভব। একই প্রশ্ন দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে শূন্য দিয়ে আর একটা হচ্ছে 100% দিয়ে। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই, এটুকু যদি বুঝতে পারো। এবার দেখো হচ্ছে আরেকটু সামনে, এটা হচ্ছে আরেক ইন্টারেস্টিং। দেখো, মেলিক অ্যানহাইড্রেট উৎপাদন। মেলিক অ্যানহাইড্রেট উৎপাদন অবস্থা আমরা কতভাবে মেলিক অ্যানহাইড্রেট উৎপাদন করতে পারি, কতভাবে আমরা মেলিক অ্যানহাইড্রেট উৎপাদন করতে পারি। দেখো এখন প্রশ্ন হতে পারে মেলিক অ্যানহাইড্রেট আসলো কোথা থেকে? কিন্তু নিজে হচ্ছে অনেকে বুঝবে না মেলিক অ্যানহাইড্রেট কোথা থেকে আসলো, এটা মেলিক অ্যানহাইড্রেট জিনিসটা কিংবা কোথা থেকে আসলো, কি আসে। দেখো আমরা তো সবাই হচ্ছে আপেল খাইছি, আপেল। সবাই মোটামুটি আপেল খাইছে, আপেল। হ্যাঁ, অনেকে আপেল খাইছি, অনেকে মানে সবাই খাইছে। কি খায় না এমন দুনিয়ার বুকে কেউ আছে? আপেল, আঙুর। আঙ্গুর ফল এবং আপেল এগুলোর ভিতরে কি থাকে? এগুলোর ভিতরে থাকে মেলেইক অ্যাসিড। এগুলোর ভিতরে কি থাকে? মেলেইক অ্যাসিড। এই মেলেইক অ্যাসিড, এগুলোর ভিতরে থাকে হচ্ছে মেলেইক অ্যাসিড। এই দেখো, আপেল আঙ্গুর এগুলোর ভিতরে কি থাকে? মেলেইক অ্যাসিড থাকে। তাহলে আমাকে বলো তো, আপেল আঙ্গুরের ভিতরে যদি মেলেইক অ্যাসিড থাকে, ঠিক এই মেলেইক অ্যাসিড একটা সুন্দর একটা মানে হচ্ছে কি বলে সংকেত আছে, সুন্দর সংকেত, মানে কিউট সংকেত। দেখো, C4H4O4। দেখো সবগুলাই ফুরফুর, এটা হচ্ছে মেলিক অ্যাসিড সংকেত। সবগুলাই কি ফুরফুর, এটা হচ্ছে আমাদের মেলিক অ্যাসিড সংকেত। এটা আমাদের কি সংকেত? মেলিক অ্যাসিড সংকেত। এখন এই সংকেত থেকে, মেলিক অ্যাসিড থেকে সুন্দর করে যদি আমি একটা পানি না করে দিই, অর্থাৎ একটা পানি বাদ দিবা। একটা পানি বাদ মানে কি? দুইটা অক্সিজেন, সরি, দুইটা হাইড্রোজেন বাদ, একটা অক্সিজেন বাদ। আবার বলতেছি, মেলিক অ্যাসিড থেকে একটা কি বাদ দেবো? একটা আমি পানি বাদ দেবো। মেলিক অ্যাসিড থেকে কয়টা পানি বাদ দিব? একটা পানি বাদ দেবো। যদি একটা পানি বাদ দেয়, দেখো তো, C4, কত সুন্দর একটা কিউট হচ্ছে সংকেত, C4H4O4। এখান থেকে আমরা একটা, অনলি ওয়ান, একটা হচ্ছে পানি বাদ দিব। যদি একটা পানি বাদ দেয় তাহলে কয়টা হাইড্রোজেন বাদ যাবে? দুইটা হাইড্রোজেন বাদ যাবে এবং একটা হচ্ছে অক্সিজেন বাদ যাবে। এবার আমাকে বলতো, দুইটা হাইড্রোজেন বাদ যাবে এখান থেকে C4, তাহলে C4 এর মতো থাকবে। হাইড্রোজেন, হাইড্রোজেন দুইটা বাদ দিলে কত থাকবে? আর দুইটা হাইড্রোজেন থাকবে। এবং অক্সিজেন একটা বাদ দিলে কত থাকবে? এই যে O3। ঠিক এই, এটার নাম কি? এটার নাম হচ্ছে মেলিক অ্যানহাইড্রেট। এটার নাম হচ্ছে আমাদের মেলিক অ্যানহাইড্রেট। এই যে মেলিক অ্যানহাইড্রেট, এটার নাম হচ্ছে কি? মেলিক অ্যানহাইড্রেট। তাহলে মেলিক অ্যানহাইড্রেট সংকেত কি? C4H2O3। দুইভাবে কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে মেলিক অ্যাসিড, মানে মেলিক অ্যানহাইড্রেট কোথা থেকে তৈরি হয়েছে? মেলিক অ্যাসিড থেকে। মেলিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন, সরি, এক, মানে একটা পানি অপসারণ করলে যা হয় সেটা হচ্ছে মেলিক অ্যানহাইড্রেট। আবার বলতেছি, মেলিক অ্যাসিড থেকে একটা পানি সরাই দিলে যা থাকে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন সরাই দিলে যা থাকে, সেটা হচ্ছে আমাদের মেলিক অ্যানহাইড্রেট। মেলিক অ্যানহাইড্রেট, মেলিক অ্যানহাইড্রেট, মেলিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে C4H4O4। আর মেলিক অ্যানহাইড্রেটের সঙ্গে কি? C4H2O3। আমরা মূলত এই একটা জিনিস মনে রাখলে, এখান থেকে পানি বের করতে বললেই বাকি একটা থাকে, এটা আমরা আশা করি পারবো। এবার দেখো, এখন মেলিক অ্যানহাইড্রেট দুই ভাবে তৈরি করা যায়। কয়ভাবে তৈরি করা যায়? মানে হচ্ছে দেখো, একভাবে তো হচ্ছে মেলিক অ্যাসিড থেকে এভাবে যা তৈরি হয়, এবং আরেকভাবে দুই ভাবে হয়। দেখো, একটা হচ্ছে বেনজিনের জারণ আর একটা হচ্ছে বিউটেনের জারণ। দুইভাবে তৈরি হয়। একটা হচ্ছে বেনজিনের জারণের মাধ্যমে বললাম। দেখো, দুইভাবে মানে একটা হচ্ছে ফল থেকে পাই। এখন কত ফল থেকে তুমি এটা বের করবা? কেমিক্যাল ভাবে তৈরি করতে হবে, দুইভাবে তৈরি হয়। একটা হচ্ছে বেনজিনের জারণ আর একটা হচ্ছে বিউটেনের জারণ। এখন কয়ভাবে তৈরি হয়, এটা হচ্ছে এমসিকিউ আসে। আমার বলতেছি কয়ভাবে তৈরি হয়, এটা এমসিকিউ আসে। এটা কেমনে মনে রাখবা? এখন ছোট বাচ্চাদের বা ওদের আমরা কি বলে ডাকি? বেবি বলে ডাকি। দেখো তো, আমি যদি এখানে বেবি লিখি, বেবি লিখলাম, তাহলে এই যে প্রথম মানে এটা হচ্ছে বেবি, মানে বেনজিনের জারণ। বি মানে হচ্ছে বিউটেনের জারণ। আশা করি এটা হচ্ছে আহামরি কোনো কঠিন জিনিস না। অর্থাৎ বেনজিনের জারণ, বিউটেনের জারণ, এটা কিন্তু অবশ্যই এমসিকিউ আসবে। আবার বলতেছি যে মেলিক অ্যানহাইড্রেট কয় ভাবে উৎপাদন করা যায়? দুই ভাগে, একটা হচ্ছে বেনজিনের জারণ আর একটা হচ্ছে বিউটেনের জারণ। এবার দেখো নিচে, দেখো এই যে C6H6, এটা হচ্ছে বেনজিন। এখন এই বিক্রিয়া কেমনে হলো এটা বোঝার মানে হচ্ছে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কথা নাই, কারণই নেই। কারণ হচ্ছে এই জিনিসটা ফুল আমাদের বই দেওয়া থাকবে। আবার বলতেছি, প্রশ্নে এই জিনিসটা সম্পূর্ণ দেওয়া থাকবে। এই জিনিসটা আমাদের সম্পূর্ণ দেওয়া থাকবে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণই নেই। এবার দেখো এই জিনিসটার মধ্যে বলছে এখন অ্যাটমিক অনুবি কত, তাহলে পার্সেন্ট দেখো। দুই মোল হচ্ছে এখানে কি তৈরি হয়েছে? বেনজিন থেকে 9 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই দুই মোল হচ্ছে মেলিক অ্যানহাইড্রেট তৈরি হয়েছে, 4 মোল পানি তৈরি হয়েছে, 4 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এগুলো সব দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই। এবার বইয়ে দেখবো এটা হচ্ছে চিত্র বানানো করে দেওয়া আছে, সমস্যা নাই। এবারে দেখে করো। এবার পার্সেন্ট এই মানে কি? অ্যাটমিক অনুবি। অ্যাটমিক অনুবি মানে কি? উপর হচ্ছে উৎপাদের ভর, উপর হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এবার কাঙ্ক্ষিত উৎপাদ, এখানে তো উৎপাদ তিনটা, এই একটা উৎপাদ, এই একটা উৎপাদ, এই একটা উৎপাদ। এবার দেখো, আমরা যদি বুদ্ধিমান হই এবং আমরা যদি সামান্য বুঝতে পারি, একটু যদি সামান্য বুঝতে পারি, জ্ঞান থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, মানে কাঙ্ক্ষিত উৎপাদ। মেইন প্রোডাক্ট আমাদের কি? কাঙ্ক্ষিত উৎপাদ। তো এই জিনিসটা C4H2O3, এটা তো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, আর এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। এখন মেইন প্রোডাক্ট এখন ধরো হচ্ছে এই মেইন প্রোডাক্টটা এখানে C4H2O3, তুমি যদি একে ধরে নিয়ে C4H3 বসাতে তাহলে তো হবে না। এখন হচ্ছে C4H2O3 এর আণবিক ভর বের করতে হবে। তাহলে এখানে বসাইতে আমার আণবিক ভর, এখানে তাহলে কি? এখানে দেখো এই যে C4, অর্থাৎ এই যে এই পুরো টুকরা আণবিক বললাম, কিন্তু সামনে দুই আছে মানে এটা সহ। এইটুকু আণবিক ভর কত? এইটুকু আণবিক ভর মানে হচ্ছে তোমরা সহজভাবে হিসাব করবা, কার্বন আছে 4টা, কার্বন 12, 12 4 দিয়ে গুণ করলে কত হয় ওটা বসাবা। মানে আণবিক ভর যেমনি বের করে ঠিক সেমনি বসাবা, কোনো কথা নাই। আণবিক ভরটা তুমি বের করে বসাই দিবা, জাস্ট দুইটা গুণ করবা। এবার আণবিক ভরটা কত হয় আমি ডিরেক্ট বসাই দিই। ধরো হচ্ছে এখানে আণবিক ভরটা হয়, এখন প্রথমে হচ্ছে আণবিক ভরটা হয় 100,
এটা হিসাব করলে হবে 196, আণবিক ভর কত হবে 196। এবং এই যে এইটুকু, এইটুকু মানে কি, এইটুকু হচ্ছে আমাদের, এইটুকু আচ্ছা আমাদের মোট বিক্রয়কের ভর। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদের ভর কত 196, আমি উপরে বসাই দিলাম। এখন মোট উৎপাদের ভর কত, এই যে এইটুকু, এইটুকু ভর হচ্ছে 156, 156 যোগ এই যে 9 অক্সিজেন, এটার ভর হচ্ছে 288, 288 ইন্টু হচ্ছে 100%, ইন্টু কত 100% অ্যাটমিক ইউনিট। তাহলে এটার অ্যাটমিক কত হয় 44.15%। এটা হিসাব করে নিবা, মানে বের করে হিসাব করে নিবা জাস্ট। কি দেখো এটুকু কি, এটুকু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে এটুকু আমি কাঙ্ক্ষিত উৎপাদ বসাইলাম, এই যে কাঙ্ক্ষিত উৎপাদের ভর এখানে বসাইছে 196। তারপর হচ্ছে কি মোট বিক্রিয়কের ভর, মোট বিক্রিয়কের ভর কি, এই যে সামনে যে অংশটুকু, এইটুকু হচ্ছে আমাদের মোট বিক্রিয়কের ভর। তাহলে হচ্ছে এই সামনের এই অংশটুকু কি বের করলাম, মোট বিক্রিয়কের ভর বের করলাম। অর্থাৎ এইটুকুর ভর হচ্ছে 156 আর এইটুকুর আণবিক ভর হচ্ছে 288। তাহলে বের করলে কত হয় 44.15%। এটা হচ্ছে আমাদের বেনজিনের জারণের ক্ষেত্রে অ্যাটমিক ইউনিট। এবার আরেকটা কি বাকি আছে, বিউটেনের জারণের ক্ষেত্রে অ্যাটমিক ইউনিট, এটাও বের করি। তারপরে বলবো যে কোনটার ক্ষেত্রে আমার মেলিক অ্যানহাইড্রেট উৎপাদন তুলনামূলক সুবিধাজনক, এটা বলবো। আচ্ছা, এবার 2 নম্বরটা, এটার ক্ষেত্রে কাঙ্ক্ষিত উৎপাদ একই জিনিস, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। আবার এই যে এটুকু কি, দেখো আগে ছিল কি, এখানে ছিল জাস্ট, এখানে ছিল বেনজিন C6H6। এইবার এটা কিন্তু বেনজিন না, এটা কি বিউটেন। তার মানে এই যেটা হচ্ছে বিউটেন, পরে এটা কি, আচ্ছা এটা কি, এটা হচ্ছে আমাদের বিউটেন, কিন্তু এটা হচ্ছে আমাদের বিউটেন, এটা কি বিউটেন C4H10, এটা আমাদের বিউটেন। যারা হচ্ছে জীবাশ্ম অধ্যায় পড়নি, 19 যারা জীবাশ্ম অধ্যায় পড়নি, তারা কিন্তু এখানে ধরা খাবা। দেখো ধরা খাওয়ার কারণ নাই, এই অধ্যায় আমরা পড়ে দেবো, সমস্যা নাই। জাস্ট ধাপে ধাপে ক্লাসগুলো হবে, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করা, তাহলে নেক্সট ক্লাসগুলো আস্তে আস্তে বুঝতে পারবা। দেখো এবার C4H10, এটা আমাদের কি, এটা হচ্ছে বিউটেন। এবার এই যে এইটুকু, দেখো এইখানে কিন্তু এই পুরাটুকু, এইটুকু কিন্তু আমাদের বিক্রিয়। আর এইটুকু কি আমাদের, এইটুকু হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে উৎপাদের ভর তো আমরা মাত্র বের করলাম। দেখো আমরা তো হচ্ছে মাত্র তো বের করে আসছি উৎপাদের ভর কত 196। তাহলে এখানে হচ্ছে উৎপাদের ভর, দেখো পার্সেন্ট এই আগে লিখি, পার্সেন্ট এই মানে কি, এটা হচ্ছে অ্যাটমিক ইউনিট। উৎপাদের ভর কত, উৎপাদের ভর হচ্ছে 196, মাত্র বের করলাম। এবার বিক্রিয়কের ভর কত, বিক্রিয়কের ভর কিন্তু আমরা বের করিনি, বিক্রিয়কের বের এখন দেখো এখানে বিক্রিয়ক ছিল বেনজিন আর এখানে বিক্রিয়ক কি বিউটেন। তার মানে এই যে এইটুকুর ভর আর এইটুকুর ভর তোমার বের করতে হবে। বুঝতে পারছো কি বললাম, এইটুকুর ভর আর এইটুকুর ভর বের করবা। সুন্দর করে বের করে, বা আরেকটা সিস্টেম আছে, এখানে তো 196, দেখো আরেকটা সিস্টেম দেখায়। এখানে কত, এখানে হচ্ছে এই যে এইটুকুর মান কত, এইটুকুর মান হচ্ছে আমাদের 196, আমি বের করলাম। বের করার সাথে এটা যোগ করবো। দেখো এখানে 8 অনু পানি, আর পানি কত জানি, পানি ইন্টু জানি হচ্ছে 18। তাহলে হচ্ছে পানি কত জানি, পানি জানি হচ্ছে 18। এবার 8 গুণ দিই, ধরো 8 গুণ হচ্ছে 18, তাহলে 144 যোগ 196 যোগ 196 যোগ করলে কত হয় 340, যোগ করলে কত হবে 340। এবার এই যে দেখো এইটুকু, অর্থাৎ 196 যোগ মানে মোট উৎপাদ, অর্থাৎ কত, এই যে এইটুকু, এইটুকু মান কত, এইটুকুর মান হচ্ছে আমাদের 340, 340। এখানে কিন্তু 100 আছে, ওই 100 এই পার্সেন্টটা কিন্তু এখানে আর রয়ে গেছে। তাহলে এটা তুমি হচ্ছে মোট হিসাব করলে এটা যেটা পাবা সেটা হচ্ছে 57.15, সরি 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 57 হচ্ছে 63%। এখন আমাকে বলো তো, এই যে বেনজিনের জারণ এবং বিউটেনের জারণ, এটার মধ্যে কোনটা সুবিধাজনক, মেলিক অ্যানহাইড্রেট যে উৎপাদন করবো, বেনজিনের জারণ পদ্ধতিতে করলে সুবিধাজনক হবে না বিউটেনের জারণ পদ্ধতিতে সুবিধাজনক হবে? তুমি যদি একটু আগে ক্লাসটা বুঝতে পারো, একটু আগে টুকু, তাহলে একটু পারবা। আমরা জানি হচ্ছে অ্যাটম ইকোনমি যার বেশি সেটা হচ্ছে আমাদের জন্য ভালো উপকার। অ্যাটম ইকোনমি বেশি কোথায় পাইছি, একটা হচ্ছে 44, 44 বড় নাকি হচ্ছে 57 বড়? নিঃসন্দেহে আমাদের কত বড়, নিঃসন্দেহে আমাদের হচ্ছে 57 বড়। যেহেতু আমাদের 57 বড়, তার মানে অ্যাটম ইকোনমি কার ক্ষেত্রে ভালো, অ্যাটম ইকোনমি হচ্ছে ভালো হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং বিউটেনের ক্ষেত্রে, বিউটেনের, বিউটেনের জারণ এটা হচ্ছে বেশি সুবিধাজনক। মানে হচ্ছে আমরা যদি হচ্ছে মেলিক অ্যানহাইড্রেট তৈরি করতে চাই, তাহলে কোনটা সুবিধাজনক, এটা হচ্ছে বেশি সুবিধাজনক, এটা হচ্ছে সুবিধাজনক, এটা হচ্ছে বেশি সুবিধাজনক। এটা আমাদের কি, এটা হচ্ছে নিউটনের কারণ বেশি সুবিধাজনক। এটা এটুকু মোটামুটি এটুকুই পরীক্ষা আসবে, এর বাইরে কিছু আসার সম্ভাবনা নাই। আচ্ছা আশা করি এটুকু বুঝতে পারছো। দেন নেক্সটে যাই। নেক্সটে এখন হচ্ছে তোমরা এটা হচ্ছে এইচডব্লিউ করবা, নিজেরা এইচডব্লিউ করবা, এটা ভারী কাজ। আবার বলতেছি এটা তোমরা নিজেরা করে নিবা। দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, কি দেওয়া আছে, ইফেক্টর কত, ইফেক্টর মানে এই যে বজ্রের ভর, এটুকু হচ্ছে বজ্র, ইফেক্টর এটুকু উপরে বসাবা, এই যে এটুকু উপরে বসাবা, এটুকু এটুকু আনার পর এখানে বসাবা, আর এই যে এটুকু যা ভর হবে এটা নিচে বসাবা। বসায় যা আনসার হবে এটা হচ্ছে আনসার। এটুকু তোমরা নিজেরা করে ফেলবা, খুবই সহজ। আচ্ছা এবার নেক্সট টপিক, আমাদের প্রথম যে পার্ট, প্রথম একটা প্রথম মানে স্লটটা শেষ। এবার আমরা যে কভার করতেছি, ঠিক প্রত্যেকটা ক্লাস সবকিছু এমনি কভার হবে। আচ্ছা দেখো, একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া কি, একমুখী বিক্রিয়া মানে কি, বিক্রিয়া দিক হবে একটা, সহজ হিসাব। একমুখী বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়া দিক হবে একটা, এর থেকে আর সহজ কি জিনিস আছে, দেখো তো একমুখী বিক্রিয়া, কোন বিক্রিয়ায় সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়কটি শুধু সম্মুখ দিকে ঘটে থাকে, তখন ওই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। একমুখী বিক্রিয়া সবাই বলে। দেখো আমি এখানে যদি লিখি ক্যালসিয়াম কার্বনেট, কি দিলাম, ক্যালসিয়াম কার্বনেটকে আমি তাপ দিলাম। এখন ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, এই চুনা পাথরকে যদি আমি তাপ দিই কি তৈরি হয়, চুন তৈরি হয়। চুন, সেই চুন আমরা খাই, এই চুন তৈরি হয়
আর কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু এখানে থাকে না। কার্বন ডাই অক্সাইড গ্যাস কি? গ্যাস উঠে যাবে, আর এটা তো সলিড তৈরি হয়, মানুষ করে থাকে। দেখো, এই চুনটা পাত্রে ঝিনুক, দেখো না ঝিনুক, এই ঝিনুককে তাপ দাও, ঝিনুক মানে ধরো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এই ঝিনুককে যখন আমি তাপ দেই, তাপ দিলে ক্যালসিয়াম কার্বনেট, চুনটা কোথায় থাকে? চুনটা হচ্ছে আমাদের ওই পাত্রের তলায় পড়ে থাকে। আর কার্বন ডাই অক্সাইডটা কি গ্যাস হয়ে উড়ে যায় না? ঠিক এই যে গ্যাস হয়ে যদি উড়ে যায়, তাহলে এই বিক্রিয়াটা কখনো ঘুরে আবার এটাও সম্ভব? জীবনে ক্যালসিয়াম কার্বনটা সম্ভব না। যেহেতু সম্ভব না, তার মানে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া মানে কি? একমুখী বিক্রিয়া হচ্ছে এমন এক ধরনের বিক্রিয়া যেখানে উৎপাদ সম্পূর্ণভাবে বিক্রিয়া করে, বিক্রিয়া সম্পূর্ণভাবে বিক্রিয়া করে উৎপাদ তৈরি হবে, কিন্তু উৎপাদ থেকে কখনো আবার উল্টা দিকে আসতে পারবো না। তুমি যে মানে যে রাস্তায় যাবা সেই রাস্তায় আর বের করতে পারবো না। সেটা হচ্ছে আমাদের কি? একমুখী বিক্রিয়া। আশা করি একমুখী বিক্রিয়া বুঝতে পারছো, এটা আহামরি কোনো কঠিন না। তারপর দেখো বহুমুখী বিক্রিয়া। ঠিক এটার এটা উল্টা জিনিস। বহুমুখী বিক্রিয়া কি? যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একসাথে সম্মুখ দিক পশ্চাৎ দিক থেকে সংঘটিত হয়, তবে সেই বিক্রিয়াকে বহুমুখী বিক্রিয়া বলা হয়। মানে তোমার হচ্ছে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতে হবে, উৎপাদ থেকে বিক্রিয়া আসতে পারে, এই উভয় হচ্ছে আমাদের বহুমুখী বিক্রিয়া। দেখো আমি দেখাই। ধরো আমি লিখলাম হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন, আমি দিলাম হাইড্রোজেন আর আয়োডিন আমি দিলাম। দেওয়ার পরে এবার উপমুখী তীর চিহ্ন দিতে হবে। এবার একটা কি দিতে হবে? উপমুখী তীর চিহ্ন দিলে এই দুটো মিলে বিক্রিয়া হয় হাইড্রোজেন আয়োডাইড। এই হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলো। এটার তাপমাত্রা থাকে 450 ডিগ্রি সেলসিয়াস। 400 কত? এটা হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস। এই 450 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে মেডিকেল আসে। কিসে আসে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এমএটি, মেডিকেল অ্যাডমিশন আসে। এবং এটার বর্ণ হয় কি? এই যে হাইড্রোজেন আয়োডাইড, এটা বেগুন বর্ণ হয় বেগুনি, হালকা বেগুনি। বেগুনি না তো, এটা হচ্ছে হালকা বেগুনি। হালকা বেগুনি আমরা সব একসাথে কভার করবো। দেখো তাহলে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে কি হয়? হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এখানে তাপমাত্রা কত লাগে? 450 ডিগ্রি সেলসিয়াস মেডিকেল আসে। বর্ণ কিরকম হয়? হাইড্রোজেন আয়োডাইডের হালকা বেগুনি। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এখানে কয়টা তীর চিহ্ন? দুইটা তীর চিহ্ন। একটা এই যে অমুখী তীর চিহ্ন কিন্তু অর্ধ তীর চিহ্ন, একটা হচ্ছে উপর দিকে অর্ধ তীর চিহ্ন, আর একটা হচ্ছে নিচের দিকে অর্ধ তীর চিহ্ন। এই হচ্ছে অমুখী বিক্রিয়া। তাহলে আমাকে বলো হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড। এই দুইটা বিক্রিয়া করে যেমন হাইড্রোজেন আয়োডাইড হয়। আবার আমি যদি একটা কাজ করি, যে এখানে হচ্ছে, এখানে আমি হাইড্রোজেন আয়োডাইড লিখলাম, এই হাইড্রোজেন আয়োডাইড লিখলাম, লেখার পরে আবার যদি আমি এভাবে দিই, তাহলে এখান থেকে হাইড্রোজেন পাবো আর আয়োডিন পাবো। অর্থাৎ এই জন্য এটা বহুমুখী বিক্রিয়া। বহুমুখী বিক্রিয়া কি তাহলে? একই সাথে বিক্রিয়ক থেকে যেমন উৎপাদে পরিণত হতে পারে, ঠিক উৎপাদ থেকে কি হতে পারে? বিক্রিয়কে পরিণত হতে পারে। এটা হচ্ছে আমাদের কি বিক্রিয়া? বহুমুখী বিক্রিয়া। তাহলে উপমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, এটা নিয়ে তো কোনো ঝামেলার কথা না, খুবই ইজি। কারণ এরপর আমাদের আরো গুরুত্বপূর্ণ টপিক আছে, এবং যেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এখন আমরা সেটা করি না, এটা সামনে। আচ্ছা, এবার হচ্ছে উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। এটা কিছু না, যা আমরা বলে ফেলছি শেষ। উপমুখী বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়, উপমুখী বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় না, এটা একটা গুরুত্বপূর্ণ কখনো শেষ হয় না। অর্থাৎ উপমুখী বিক্রিয়া শতভাগ উৎপাদ এবং উৎপাদের শতভাগ পরিণত হয় না। বিক্রিয়াগুলো সাম্যাবস্থা একটা প্রবণতা আছে। মানে উপমুখী বিক্রিয়া মানে কি? বা মানে হচ্ছে তীর চিহ্নের, ধরো হচ্ছে এই তীর চিহ্নের এই পাশে যতটুকু থাকবে, ঠিক এই পাশে পরিমাণ এতটুকু থাকা মানে থাকে, এটা হচ্ছে আমার উপমুখী বিক্রিয়া। এবং আরো কিছু উপমুখীর বৈশিষ্ট্য আছে, এটা তোমরা হচ্ছে কি বলে হাজারি নাকসার বই থেকে পড়ে ফেলো। আর হাজারি নাকসারের বই কিন্তু সবাই পড়তে হবে, এখান থেকে অ্যাডমিশনের কোশ্চেন হবে, বোর্ড পরীক্ষার কোশ্চেন হবে, সব জায়গায় এখান থেকে প্রশ্ন হয়। আচ্ছা, এবার দেখো একমুখী বহুমুখী বিক্রিয়া পারস্পরিক রূপান্তর, এটা আছে আরেকটা টপিক। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, মানে সৃজনশীল প্রশ্নের জন্য মোটামুটি আসে। আচ্ছা দেখো, একমুখী উপমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর, এটা আমরা কেমনি করতে পারি? দেখো, এটা মানে কি যে উপমুখী বিক্রিয়াকে কিভাবে আমরা একমুখী করতে পারি? তিনটা সিস্টেম। কয়টা সিস্টেম? সিস্টেম হচ্ছে তিনটা। উপমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করতে পারি, এটা হচ্ছে সিস্টেম হচ্ছে আমাদের তিনটা। প্রথম সিস্টেম, উপমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ। একটা হচ্ছে বদ্ধ পাত্রে উপমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ, এটা একটা। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে বিক্রিয়াজাত পদক্ষেপ থেকে আলাদা করে, একটা। আরেকটা হচ্ছে রাসায়নিক ভাবে উৎপাদকে বিক্রিয়া থেকে আলাদা করে। তোমরা টাইটেল গুলা সুন্দর মনে রাখবা, যে কয় ভাবে আমরা আলাদা করতে পারি, মানে হচ্ছে একমুখী করতে পারি, সেটা হচ্ছে তিন ভাগে। প্রথম ভাগটা কি? এবং প্রথমটা করি। প্রথম ভাগটা হচ্ছে আমাদের কি? বিক্রিয়াজাত পদক্ষেপ আলাদা, আচ্ছা সরি, প্রথমটা হচ্ছে আমাদের বদ্ধ পাত্রে উপমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ। এবার দেখো, খোলা পাত্রে থাকা বিক্রিয়ক সমূহ যদি কঠিন বা তরল হয়, কঠিন, কঠিন বা কি এটা? আচ্ছা দেখো, আচ্ছা দেখো, কঠিন বা তরল না, এটা তরল, তরল, এটা তরল হবে। কঠিন বা তরল হয় এবং একটি উৎপাদ গ্যাসীয় হলে তা সহজেই বিক্রিয়া করে অপসারিত হয়, ফলে বিক্রিয়াটা একমুখ হয়। দেখো বাংলা না বুঝলে মনে হচ্ছে দরকার নেই, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। দেখো, এই ক্যালসিয়াম কার্বনেট দিলাম, এই ক্যালসিয়াম কার্বনেট তো সলিড নিঃসন্দেহে। আচ্ছা দেখো, সলিড এগুলো দরকার নাই, ক্যালসিয়াম জাস্ট বোঝা জন্য দিই। ক্যালসিয়াম কার্বনেট দিলাম, এটাকে আমি যখন তাপ দিব, কি দিব? তাপ। আচ্ছা, এটা উপমুখী। দেখো, এই দিয়ে ফেলবো, একসাথে বুঝাই দিই। এই হচ্ছে উপমুখী, তীর চিহ্ন দিলাম, দিয়ে তাপ দিলাম, এবং এ হচ্ছে এখানে কি হবে? তাহলে নিঃসন্দেহে চুন তৈরি হবে, আর এর সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাস তৈরি হলো। এবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমরা জানি উড়ে যায়, কিন্তু এই পাত্রটা যদি বদ্ধ পাত্র হয়, বদ্ধ মানে হচ্ছে, ধরো ধরো, পাত্রটা যদি বদ্ধ পাত্র হয়, বদ্ধ পাত্র তার মানে একটা আবদ্ধ পাত্রের মধ্যে তুমি রাইখা হচ্ছে হিট করতেছো। হিট করলে এই কার্বন ডাইঅক্সাইড তো উড়ে যেতে পারবে না, কারণ উপরে যেটা আছে ই থাকবে, মানে হচ্ছে কি থাকে, উপরে যে যেটা থাকবে, আবরণটা থাকবে, উপরে আবরণ তো বাধা পাবে, আবার নিচের দিকে চলে আসবে। তাহলে নিচের দিকে চলে আসলে আবার এই জিনিসটা কি হওয়া সম্ভব বলতো? আবার এই জিনিসটা ঠিক কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড দুটো একত্র হয়ে এই চুনাপাত হওয়া সম্ভব।
এটা হচ্ছে আমাদের উপমুখী বিক্রিয়া। ঠিক আমরা তো এটা পড়তেছি না, আমরা পড়তেছি এটা কিভাবে একমুখী করা যায়। একমুখী কিভাবে করা যাবে দেখো তো। এই ক্যালসিয়াম কার্বনেটকে এখন শুধু ঢাকনাটা খুলে দিব, শেষ। এখন দেখো এই তাপ দিলাম, ঢাকনা খুলে দিছি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এবার ঢাকনা খুলে দিলে তোমার জন্য কি কার্বন ডাইঅক্সাইড বসে থাকবে আমার জন্য? না, কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে। এই যে কার্বন ডাইঅক্সাইড উড়ে গেল, কার্বন ডাইঅক্সাইড উড়ে গেলে আমি কোথা থেকে ধরে আনবো? আর তো ধরে আনার সুযোগ নাই। তার জন্য হচ্ছে এটা আমাদের হচ্ছে একমুখী বিক্রিয়া হয়ে গেছে। এটা হচ্ছে একটা উপমুখী বিক্রিয়া, কি কিভাবে একমুখী করছেন, এটা হচ্ছে বদ্ধ পাত্রে একমুখী করা, এটাই বদ্ধ পাত্রে একমুখী করা, সহজ জিনিস। তারপর আসি বিক্রিয়াজাত পদার্থ আলাদা করে। কি হবে, একটা বিক্রিয়া থেকে আমরা বিক্রিয়াজাত দ্রব্য থেকে আলাদা করবো। দেখো এটা সহজ জিনিস। একটি উৎপাদ দ্রবণ হতে অর্ধক্ষিপ্ত হলে বিক্রিয়াটি একমুখী হয়। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে, সোডিয়াম ক্লোরাইড সাথে কি দ্রবণ যোগ করবো? সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের অর্ধক্ষেপ সৃষ্টি হয়। বিক্রিয়ায় পরিবেশ হতে পৃথক হয়ে পড়ে, ফলে বিক্রিয়াটি একমুখী হয়। এবার দেখো সোডিয়াম ক্লোরাইড, এদের দেখো সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট যোগ করছে, আমরা জানি সিলভার প্লাস নাইট্রেট মাইনাস, তার হচ্ছে এই ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস, বিক্রিয়া হচ্ছে কি সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে সিলভার ক্লোরাইড। দেখো বিক্রিয়া সিম্পল, কারণ প্লাস প্লাস কে দিলে কিন্তু সমস্যা আছে, প্লাস কিন্তু প্লাস কে যায় দেবো না, প্লাস কাকে যায় দেবো? মাইনাস কে। অবশ্যই আমাদের কি নেগেটিভ মানে হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে। ঠিক এটা একই অবস্থা, যে এখানে হচ্ছে আমাদের প্লাস প্লাস কে আকর্ষণ কখনোই করে না, প্লাস কাকে আকর্ষণ করবে? প্লাস অবশ্যই আমাদের কাকে আকর্ষণ করবে? মাইনাস কে আকর্ষণ করবে, আর মাইনাস প্লাস কে আকর্ষণ করবে। তাহলে এই সোডিয়াম, সোডিয়াম কাকে যাবে? নাইট্রেট কে, সোডিয়াম নাইট্রেট। আর সোডিয়াম যোজন এক, নাইট্রেট যোজন এক, তার মানে সোডিয়াম নাইট্রেট হয়ে গেছে। আবার এই যে ক্লোরিন মাইনাস সিলভার প্লাস, তাহলে সিলভার ক্লোরাইড। এবার সিলভার ক্লোরাইড যত জায়গায় দেখ বাইরে আছে অর্ধেকে পড়ে, সিলভার ক্লোরাইড কি করে? অর্ধেকে পড়ে। এবার পাত্রের তলায় যদি তলানি হিসাবে অর্ধেকে সিলভার ক্লোরাইড পড়ে যায়, ধরো এই সিলভার ক্লোরাইড এটা আমাদের পাত্রের তলা অর্ধেকে পড়ে যায়, মানে সিলভার ক্লোরাইড বেশিরভাগ জায়গায় সব ক্ষেত্রে অর্ধেকে পড়ে। এখন এই পাত্রে একটা পাত্র নিলাম, পাত্রের তলায় যদি তলানি পড়ে যায়, তাহলে এটা থেকে তো আবার এটা ঘুরে সম্ভব না, এই বিক্রিয়া সম্ভব না। এটা হচ্ছে বিক্রিয়ার অর্ধেক আলাদা করে সহজ হিসাব। যদি অর্ধক্ষেপ পড়ে তাও কি একমুখী সম্ভব না, কারণ অর্ধক্ষেপ তো আবার ঘুরে ফিরে আসবে না, এর জন্য সম্ভব না। আচ্ছা, তারপর সর্বশেষ 3 নাম্বারটা, রাসায়নিকভাবে উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে আলাদা করে। কিভাবে রাসায়নিক, মানে এটা হচ্ছে রাসায়নিক উপায়ে কিভাবে বিক্রিয়া, একটা বিক্রিয়া থেকে বিক্রিয়াস্থল থেকে উৎপাদকে আমি আলাদা করবো। উৎপাদ মানে উৎপাদ কোনটা? এই যে তীর চিহ্নে যেটা পড়ে ডান পাশে যেটা তৈরি হয় সেটা হচ্ছে উৎপাদ। এখান থেকে আলাদা করে কিভাবে আমরা হচ্ছে একমুখী বানাতে পারি। দেখো এখন ইথাইল এসিটেট, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ইথাইল এসিটেট। নাম না জানলে সমস্যা না, শুধু দেখে রাখবে। আর এটা হচ্ছে সৃজনশীল আসতে পারে, সৃজনশীলে এটা আসতে পারে, দেখো দেখে রাখবে। প্রথমটা কি, কোনো উৎপাদকে রাসায়নিক বিক্রিয়া চলতে সরিয়ে নেওয়ার মাধ্যমে উন্মুক্ত বিক্রিয়াকে একমুখী করা যায়, এটুকু একটু মনে রাখবা। তারপর দেখো এটুকু তো বললামই। এটার নাম হচ্ছে ইথাইল এসিটেট। দেখো ইথাইল এসিটেটের সাথে একবার আমি পানি যোগ করছি, যোগ করলে হয় ইথানল, ইথানল তৈরি হলো। আর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়েছে। দেখো একবার তৈরি হয়েছে ইথাইল এসিটের সাথে পানি যোগ করলে তৈরি হয়েছে কি ইথানল, এবং কি ইথানোয়িক অ্যাসিড। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এটা উপমুখী তীর চিহ্ন কেন দেওয়া? এর দেখো এটা কিন্তু উপমুখী তীর চিহ্ন হয় না, উপমুখী তীর চিহ্ন মূলত এরকম, এই যে এরকম দিতে হবে। এটা হচ্ছে একটু ত্রুটির কারণে এরকম হচ্ছে। দেখো এবার এই যে এইটুকু, এইটুকু বিক্রিয়া করে এই দুটা মিলে বিক্রিয়া করে এই দুটা তৈরি হয়েছে। ঠিক আবার এই দুটো যদি বিক্রিয়া করে তাহলে কিন্তু এই দুটো তৈরি হওয়া সম্ভব, তাহলে কিন্তু একমুখী বিক্রিয়া হলো না, কয়মুখী বিক্রিয়া হলো? বহুমুখী বিক্রিয়া হলো। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে একমুখী বিক্রিয়া। করবো কি একমুখী বিক্রিয়া? এবার ঠান্ডা মাথায় চিন্তা করো তো, উৎপাদ থেকে বিক্রিয়া স্থল থেকে উৎপাদ সরাবো। উৎপাদ কোনটা? এই একটা অ্যালকোহল একটা উৎপাদ, মানে ইথানল একটা অ্যালকোহল উৎপাদ, আর ইথানোয়িক অ্যাসিড এটা একটা উৎপাদ না। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এবার এই যে জিনিসটা সরাই ফেলবে, দেখো কেমনে সরাবে? এখানে পানি ছিল না, ঠিক পানির জায়গায় এবার একটা ক্ষার দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড। কি দিবা? ক্ষার। তাহলে দেখবা খাই শেষ, খেল খতম। এবার একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার সাথে সাথে দেখো তো, এই যে সোডিয়াম ইথানয়েড, দেখো সোডিয়াম ইথানয়েড এইটুকু যা আছে, মানে ইথাইল অ্যাসিটেট, সরি এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট যেমন আছে ঠিক ইথাইল অ্যাসিটেট তাই আছে। ইথাইল অ্যাসিটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হয়েছে, কি হয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এই ইথানল, এই ইথানল যা আছে তাই। কিন্তু এখানে ছিল ইথানোয়িক অ্যাসিড, আর এখানে তৈরি সোডিয়াম ইথানয়েড। এটা তৈরি কি? সোডিয়াম ইথানয়েড। আর এই সোডিয়াম ইথানয়েড হচ্ছে তীব্র, এই CH3 সি ডাবল ও এন এ। এটাকে যদি আমি, দেখো এখানে হচ্ছে একটু ই হবে, আমি এখানে লিখি। এটাকে যদি আমি ভাঙি, অর্থাৎ CH3 সি ডাবল ও এন এ, এটাকে যদি আমি ভাঙি তাহলে তৈরি হয় এই CH3 সি ডাবল ও মাইনাস, এর সাথে হচ্ছে সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাস এই জিনিসটা তৈরি হয়। আর এই জিনিসটা হচ্ছে তীব্র, অর্থাৎ 100% বিদ্যুৎ হয়। কোষবিহীন কালেও এটা আর ফিরে, এই দুইটা মিলিয়ে ফিরে আর এই দুটা তৈরি হওয়া সম্ভব না। এর জন্য এটা হচ্ছে একমুখীকরণ। আশা করি এটা বুঝতে পারছো, না বুঝার কিছু নেই। আচ্ছা তারপরে নেক্সট, নেক্সট হচ্ছে বিক্রিয়ার হার। আচ্ছা এবার বিক্রিয়ার হার আমরা হচ্ছে মূলত মেন যে টপিক, আজকের যে মেন টপিক, এবং যেটা পরীক্ষায় থাকবেই থাকবে 100%। এতক্ষণ যারা প্রথম থেকে এই পর্যন্ত ক্লাসটা করে আসছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে তোমরা মেন পয়েন্টে এখন চলে আসছো। আবার বলতেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত এখন অব্দি যারা ক্লাসটা করছো তারা হচ্ছে এই ক্লাস থেকে কিছু শিখে যেতে পারো এবং পরীক্ষায় কিছু লিখতে পারো। আর 100% শিওর এখান থেকে কোশ্চেন আসবে আমাদের যে কোনো পরীক্ষায়, যে কোনো ভর্তি পরীক্ষা বলো, যেখানে বলো এখান থেকে কোশ্চেন আসে। আর বিক্রিয়ার হার এটা হচ্ছে একদম 5 স্টার একটা কোশ্চেন। যারা এই পর্যন্ত আসেনি তারা তো এই জিনিসটা মিস করবে, এখন দেখো কিভাবে মিস করবে। দেখো বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কি? প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ায় সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে, বিক্রিয়ার হার ঘনমাত্রা বৃদ্ধি পাবে। দেখো খুব সহজ জিনিস। এবারে দেখো A প্লাস বি, এটা হচ্ছে বিক্রিয়া করবে,
দেখো এই জিনিসটা পড়ার আগে আরেকটা জিনিস পড়ে আসি আমরা। দেখো পড়ার আগে আরেকটা জিনিস পড়া, আচ্ছা, এখানে দেখে দেখো এ প্লাস বি এটা থেকে আমাদের তৈরি হচ্ছে সি প্লাস ডি, এই জিনিসটা আমাদের তৈরি হচ্ছে। যদি এ প্লাস বি থেকে আমাদের সি প্লাস ডি তৈরি হয়, কি বললাম যে এ প্লাস বি থেকে আমাদের কি তৈরি হবে, এ প্লাস বি বিক্রিয়া করে তৈরি হচ্ছে আমাদের সি প্লাস ডি। তাহলে এ প্লাস বি থেকে সি প্লাস ডি যদি আমাদের তৈরি হয়, তাহলে এটা কি আমাদের এ প্লাস বি আমরা প্রথমে পড়ছি, এটুকু হচ্ছে উৎপাদ আর এটুকু হচ্ছে আমাদের কি বিক্রিয়ক। তাহলে এখানে কি বলছে, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস। এই যে প্রথম অংশটুকু, এটার ঘনমাত্রা কি পাবে, এটার ঘনমাত্রা যেমন হ্রাস পাবে, তাহলে এটা যদি হ্রাস পায় নিঃসন্দেহে এটা বাড়বে, তাহলে এটা ঘনমাত্রা কিভাবে বৃদ্ধি পাবে। আর এটা যদি ঘনমাত্রা হ্রাস পায়, তাহলে এটার ঘনমাত্রা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে ঠিক কি বিক্রিয়ার হার। আর হার মানে কোন কিছুর হার মানে সময় দ্বারা ভাগ। আবার বলতেছি, কোন কিছুর হার মানে সময় দ্বারা ভাগ। ক্ষমতা কাকে বলে, কাজ করার হার কি, অর্থাৎ কাজ টেস্টটি সময় দ্বারা ভাগ করলে কি হয়, কাজ এফ এস বাই টি, অর্থাৎ কি কাজ করার হারকে ক্ষমতা বলে। তার মানে এই যে কাজকে সময় দ্বারা ভাগ করছি হার, তাহলে হচ্ছে ক্ষমতা। ঠিক এখানে বিক্রিয়ার হার মানে কি, এই যে ঘনমাত্রার পরিবর্তন। দেখো উপরে তাকাও, এই যে ঘনমাত্রার পরিবর্তন, উৎপাদ বলো আর বিক্রিয়ক বলো, যেটাই বলো, এখানে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ভাগ ভেহিত সময় মানে হচ্ছে সময়ের পরিবর্তন। তুমি এটা আরো ইজি করে লিখতে পারো, যে ঘনমাত্রার পরিবর্তন উপরে এইটুকু লিখবা, যে উপরে এইটুকু হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন লিখলা, নিচে লিখবা সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন এটা হচ্ছে বিক্রিয়ার হার। উপরে কার পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন, নিচে হচ্ছে সময়ের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। এবার বিক্রিয়ার একক, বিক্রিয়ার এককটা বোঝার জন্য একটু এখানে একটু বুঝতে হবে। দেখো বিক্রিয়ার এককটা আমি বোঝাই, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। বিক্রিয়া একক পরীক্ষা থাকবে, মাস্ট 100% শিওর বিক্রিয়া একক পরীক্ষা থাকবে। দেখো বিক্রিয়া একক রাখি। এখন ঘনমাত্রা, উপর আছে ঘনমাত্রা পরিবর্তন, ঘনমাত্রা কি জানি আমরা, ঘনমাত্রা এস, এস সমান কি জানি, এস সমান জানি মূল বাই আয়তন। মূলকে যদি আমি আয়তন, এটা হচ্ছে আয়তন হচ্ছে অবশ্যই লিটার হবে, মূলকে যদি আমি আয়তন দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাই, ঘনমাত্রা পাই। এটা হচ্ছে ঘনমাত্রা রিলেটেড সূত্র, এটা হচ্ছে ঘনমাত্রা সূত্র, এস দা ঘনমাত্রা মোলারিটি বোঝায়। এখন মূলকে এন হচ্ছে মূল, এই মূল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে কি পাই, ঘনমাত্রা পাই। ঠিক, এখন এদিকে খেয়াল করো তো, এবার এদিকে তাকাও। এবার এখানে হচ্ছে এন, এনটা যেমন আছে, ধরো হচ্ছে এই এনটা হচ্ছে মূল সংখ্যা, তাহলে মূল মূল দ্বারা কি কি দ্বারা ভাগ করে, মূল, এই এম ও এল মূল, এটা তো মূল। আর এবারে যেটা কত, এই যে বি, বি মানে কি আয়তন, আয়তন কি লিটার। এখন লিটারটা যদি উপরে তুলে আমাদের কি হয়, এই মোল পার লিটার, এই মোল পার লিটার, এটার উপরে তুললে কি হয়, মাইনাস হয়ে যায়, তাহলে হচ্ছে মোল পার লিটার। এই মোল পার লিটার আমি এটুকু পাইছি, মোল পার লিটার, অর্থাৎ ঘনমাত্রার, এটা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রার একক কি পাইছি, মোল পার লিটার। এবার এই মোল পার লিটারকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু সামনে আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। মোল পার লিটারকে কি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এবারে যে তাকাও, এককটা আমি লিখবো, এককটা দেখো, উপর হচ্ছে সময়ের পর ঘনমাত্রা পরিবর্তন, ঘনমাত্রা পরিবর্তন কি, মোল পার লিটার, এই মোল, এই পার লিটার। নিচে হচ্ছে সময়ের পরিবর্তন, সময়ের একক কি, সেকেন্ড, তাহলে যে সেকেন্ড, এই দেখো এখানে সেকেন্ড দিলাম। এটা যদি উপরে তুলি তাহলে কি হয়, তাহলে হয় মোল পার লিটার এই পার সেকেন্ড। এটাই মূলত হচ্ছে আমাদের ঘনমাত্রার একক। এটা অনেক গুরুত্বপূর্ণ, মোল পার লিটার পার সেকেন্ড, ভালোভাবে দেখো, মোল পার লিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ঘনমাত্রার একক। বাট এখানে সেকেন্ড না থেকে সময়ের পরিবর্তে মিনিট থাকতে পারে, মিনিট না থেকে ঘন্টা থাকতে পারে, ঘন্টা না থেকে ইয়ার থাকতে পারে, যেটাই থাকুক সময় ইনভার্স হয়ে যাবে, শেষ। এটা হচ্ছে বিক্রিয়ার হারের একক। এবার আমরা সামান্য একটা অংশ পড়বো বিক্রিয়ার হার থেকে, তাহলে হচ্ছে আমরা আশা করি বুঝতে পারবো। দেখো আমাদের হচ্ছে এই ক্লাসের মেন আকর্ষণ অংশটুকু আমরা পড়তেছি, যেটুকু আমাদের পরীক্ষায় থাকবেই থাকবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে এখানে দিলাম যে ছোট হাতের এ দিলাম, এই এ প্লাস এই বি দিলাম, এই বি, এবং একটা উভয়কে বিক্রিয়ায় জোড়া দেই, এখানে দেওয়া হচ্ছে আচ্ছা, এখানে একটা সি দিলাম, এই সি প্লাস এখানে একটা ডি দিলাম, এই একটা ডি দিলাম। এবার এটা বিক্রিয়ার হার কেমনে লিখবো, সহজ হিসাব, এটা বিক্রিয়ার হার। এটা বুঝলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন তুমি পারবা, বিক্রিয়ার হার। দেখো এটার বিক্রিয়ার হার আমরা কেমনে লিখবো, এবার সহজভাবে বলি, বিক্রিয়ার হার লেখার ক্ষেত্রে এই মাইনাস, এটা হচ্ছে মাইনাস হবে বিক্রিয়ক, বিক্রিয়ক হবে কি মাইনাস, আর যেটা তৈরি হবে উৎপাদ, উৎপাদ কি হবে প্লাস, উৎপাদ। এটুকু বুঝলে আর কিছু বোঝার দরকার নাই। যেটা মাইনাস, মাইনাস হবে বিক্রিয়ক, আর প্লাসটা কি হবে উৎপাদ। মাইনাসটা হচ্ছে আমাদের কি বিক্রিয়ক, এবং প্লাসটা হচ্ছে আমাদের উৎপাদ। এবার তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এখানে কি প্রথমে এই এ আছে, যেটা লাগবা, এটা হচ্ছে মাইনাস, প্রথমে যে সংখ্যাটা থাকবে এটা নিচে নিচে দিয়ে দিবা, এটা হচ্ছে ওয়ান বাই, লেখার নিয়ম হচ্ছে ওয়ান বাই এ, ঘনমাত্রা পরিবর্তন, তার মানে হচ্ছে ডি এ, এটা হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন বাই ডিটি, শেষ, এই সময়ের পরিবর্তন। তারপর হচ্ছে পরেরটা কি, আবার মাইনাস ওয়ান বাই বি। এখানে এই প্রথম যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা অবশ্যই ওয়ান বাই আকারে হবে। এখানে যদি দেখো প্রথম সংখ্যাটা যদি ওয়ান বাই টু থাকে, তাহলে এটা লিখতে হবে ওয়ান বাই হাফ, ওয়ান বাই হাফ, তার মানে এই ওয়ান এখানে যা থাকবে সব ওয়ান বাই নিচে হবে, প্রথম যে সংখ্যাটা থাকবে সব ওয়ান বাই নিচে হবে, এটা লিখলাম ওয়ান বাই টি, তাহলে হচ্ছে ওয়ান বাই ভি। তাহলে এখানে হচ্ছে, তারপরে এখানে কি, এখানে হচ্ছে ডি, কি ডিবি মানে ঘনমাত্রা বাই ডিটি, ডিটি এই পর্যন্ত হলো। এবার পরেরটুকু, এটুকু কেমনে লিখবো, এটুকু আরো সিম্পল, এটুকু লিখি, এটুকু কি, তাহলে এটুকু হচ্ছে প্লাস, প্লাস ওয়ান বাই সি ডিসি বাই ডিটি ইকুয়াল টু, এটা কি আচ্ছা প্লাস ওয়ান বাই ডি, এই ডি 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 মানে হচ্ছে এই বড় হাতের ডি,
ডিভাইডেড বাই কি আমাদের, এটা হচ্ছে বলা হচ্ছে সি, কিন্তু ডিভাইডেড বাই হচ্ছে ডিটি মানে সময়ের পরিবর্তন। অর্থাৎ প্রথম যেটুকু আছে এটা হচ্ছে শুধু প্রথম শখ যেটা, সেটা হচ্ছে 1 বাই করে দেওয়া। আর বাকি যেটুকু আছে এটুকু যে জিনিসটা আছে এটুকু হচ্ছে বিক্রিয়ক। আর বিক্রিয়ক কি হয়, অবশ্যই মাইনাস হয়। এবং পরে যেটুকু আছে এটুকু কি, এটুকু হচ্ছে আমাদের উৎপাদ। উৎপাদ কি হয়, উৎপাদ হয় হচ্ছে আমাদের প্লাস। এই দেখো, তার জন্য হচ্ছে এই প্রথম যেটুকু আছে এইটুকু হচ্ছে আমাদের বিক্রিয়ক। বিক্রিয়ক অংশটুকু যে প্রথমটুকু হচ্ছে কি এ, এ 1 বাই চলে গেছে, 1 বাই এ মাইনাস চলে আসছে, এই জন্য এ 1 বাই বি মাইনাস চলে আসছে। আর পরে কি, পরে হচ্ছে 1 বাই সি 1 বাই ডি, এই যে 1 বাই সি প্লাস উৎপাদ দেখে এবং 1 বাই ডি প্লাস এটা হচ্ছে উৎপাদ দেখে। আচ্ছা, এবার তারপরে বিক্রিয়া হার তো বললাম, এবার আরেকটা বিক্রিয়া লিখলাম, এটা তো একটা বিক্রিয়ার জন্য হার লিখলাম, এবার আরেকটা বিক্রিয়া লিখি, তা হচ্ছে আমরা এরপরে মেথড চলে যাবো, এরপরে শেষ আমাদের একদম আকর্ষণীয় প্রশ্ন শেষ, এরপরে শেষ। এবার আমরা হচ্ছে আমরা মেথড চলে যাবো। দেখো, এবার আমি যদি লিখি এখানে 1/2 এ প্লাস, আমি যদি লিখি হচ্ছে এখানে আমি লিখলাম হচ্ছে ধরো 3b, এটা থেকে আমাদের তৈরি হয়েছে হচ্ছে কি, এটা হচ্ছে ধরো 2c প্লাস হচ্ছে 1/2b, 1/2d, এটা তৈরি হয়েছে। এটার বিক্রিয়া হার কি হবে, আমি আর বিক্রিয়া হার লিখলাম না, মানে হার লিখলাম, সরাসরি বিক্রিয়া হার হবে এই যে প্রথম অংশটা 1 বাই, প্রথম একটা মাইনাস দিয়ে নিবা, কারণ এটা এটুকু কি, এটুকু হচ্ছে আমাদের উৎপাদ। উৎপাদ অবশ্যই মাইনাস হবে, সরি এটুকু হচ্ছে আমাদের বিক্রিয়ক, এটুকু হচ্ছে আমাদের বিক্রিয়ক। তার মানে বিক্রিয়ক প্রথমে মাইনাস একটা দিয়ে নিবা, মাইনাস একটা দিলাম। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে 1 বাই প্রথমে শখটা, তাহলে 1, এই যে 1 বাই নিচে শখ কত 1/2 বসাইলাম। বসানোর পরে ঘনমাত্রা পরিবর্তন মানে কি, এই যে ঘনমাত্রা পরিবর্তন এই বসাবা ডি এ বাই হচ্ছে কি এই ডিটি, এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা পরিবর্তন শেষ। ঘনমাত্রা পরিবর্তন বসাইলাম, এটা বসানো শেষ। তারপরেরটা কি, পুরোটা একইভাবে মাইনাস মাইনাস কত হবে 1/3 এই ডিবি পাক ডিটি এই ডিটি। তারপর এই অংশটাও কি 1/2 এই ডিসি, এখানে কিন্তু প্লাস হবে, এখানে কিন্তু ভুলেও মাইনাস হবে না, কারণ এটা উৎপাদ বাই ডিটি এই সময়ের পরিবর্তন। তারপর হচ্ছে প্লাস আরেকটা কি প্লাস, এই যে এখানে আবার 1/2, অর্থাৎ এই পুরা টু 1 এর নিচে চলে যাবে, এটা হচ্ছে ডিডি বাই এই ডিটি। আশা করি বুঝতে পারছো। এবার এটুকু হিসাব করলে কি হবে, দেখো তো এটুকু হিসাব করলে কিন্তু টুটার সামনে চলে যাবে, জাস্ট এটা হবে তাহলে কি -2 এই ডিএ ঘনমাত্রা পরিবর্তন বাই ডিটি। আশা করি এটা বুঝতে পারছো, না বুঝার কিছু নাই। আর বলতেছি এই জিনিসটা হচ্ছে বিক্রিয়ার হার, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসবে। এবার দেখো বিক্রিয়ার হার, আশা করি সব বুঝতে পারছো, না বুঝার কিছু নাই। এবার আমরা ম্যাথ করি, দেখি কি পড়লাম। দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করো তো, বিক্রিয়া হারের একক কি, মোল পার লিটার পার সেকেন্ড। আমরা বিক্রিয়া হারের একক কি জানি, মোল পার লিটার, এই মোল পার লিটার পার সেকেন্ড, অথবা সেকেন্ডের পরিবর্তে ইয়ার থাকতে পারে, মিনিট থাকতে পারে, সবকিছু থাকতে পারে। এবার ঠান্ডা মাথায় চিন্তা করে দাও, এই দেখো প্রথম বি নাম্বার অপশনটা দেখো, বি নাম্বার অপশনটা দেখো, মোল পার লিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তার মানে এটা বাদ, দরকার নাই, বাদ। তারপর দেখো মোল পার লিটার পার সেকেন্ড, কিন্তু দেখো তো এই এল এর উপর কিন্তু কি নাই, এল এর উপর কিন্তু মানে হচ্ছে পার নাই, তার মানে এটা বাদ, এটা হবে না। এবার মোল পার লিটার, এই দেখো এবার এস এর উপরে কি নাই, ইনভার্স নাই, ওয়ান নাই, এগুলো খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে, তার মানে এটাও বাদ। এবার এটা দেখো তো, এম এস ইনভার্স ওয়ান, এম এস ইনভার্স ওয়ান মানে কি, এম মানে কি, এই এম মানে হচ্ছে কিন্তু মোল পার লিটার, এই এম মানে কি, এম মানে হচ্ছে আমাদের মোল পার লিটার, এই এম এই অংশটুকু আমাদের কি মোল পার লিটার, আর বাকি পরে এম ইস ইনভার্স ওয়ান, তাহলে এটা উত্তর, এটা রাইট। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট পরের প্রশ্ন আমরা চলে যাই। দেখো, এ বি এই যা বললাম, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সেশনে এটা চলে আসছে। দেখো, এ বি বিবি বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি বিক্রিয়া হার নির্দেশ করে, যদি আমি অপশন দেইনি, দেখো আমি এটা করে দিই, বিক্রিয়া হার কোনটি নির্দেশ করবে বলতো। অর্থাৎ এই যে হার, দেখো হার কেমনে বের করে, এই যে প্রথমে এটুকু হচ্ছে আমাদের কি বিক্রিয়ক, একটা মাইনাস দিলাম, প্রথমে এ আছে তার মানে 1/a দিলাম, আর এটা কি এ ডি এ ডিটি, এটা অপশনে ছিল, বুঝতে পারছো, এটা অপশনে ছিল। এটুকু হচ্ছে আমাদের বিক্রিয়কের ক্ষেত্রে। তার হচ্ছে উৎপাদের ক্ষেত্রে কি হবে, তাহলে উৎপাদের ক্ষেত্রে নিঃসন্দেহে প্লাস হবে, প্লাস 1/b, এ হচ্ছে ডিবি ডিভাইডেড এ হচ্ছে কি ডিটি, এটা হচ্ছে নিঃসন্দেহে পুরোটুকু শেষ। আর কি না বুঝার কি আছে এখানে, না বুঝার কিছু নাই। এটুকু হচ্ছে আমাদের বিক্রিয়া হার, এটা হচ্ছে আমাদের আনসার আর কি, এটুকুই আনসার এটা। আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন চলে যায়। দেখো, খুবই মনোযোগ দেওয়ার, খুব মনোযোগ মানে খুবই মনোযোগ। দেখো, 2N2O5 নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন, এই বিক্রিয়া যদি 6 সেকেন্ডে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা এত বৃদ্ধি পায়, এই যে এত বৃদ্ধি পায় কিন্তু। আচ্ছা, গড় বিক্রিয়া হার কত। আচ্ছা, বিক্রিয়া হার আমরা কি জানি, উপরে হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি সময়ের পরিবর্তন। এবার আমাকে বলা হতো 6 সেকেন্ডে সময়ের পরিবর্তন করা দেওয়া আছে, সময়ের পরিবর্তন দেওয়া আছে 6 সেকেন্ড, নিচে বসাই দিলাম। এবার আমরা জানি পরিবর্তন বের করতে হলে মিনিমাম কয়টা জিনিস দরকার হয়, দুইটা, মানে বড়টা থেকে ছোটটা বাদ দেয় তাহলে আমি পরিবর্তন পাই। কিন্তু এখানে তো কোথাও দুইটা জিনিস নাই, ঘনমাত্রা দুইটা দেওয়া আছে না, একটা দেওয়া আছে। বাট একটা ঘনমাত্রা দেওয়া থাকলে কি হবে, এই যে 3 × 10⁻³ মোল পার লিটার, এই পুরাটা ঘনমাত্রা বৃদ্ধি পায়। তার মানে পরিবর্তন হওয়ার পরে কি হয়েছে এটুকু দেওয়া আছে, এটুকু যে ধরতে পারবে এই বুদ্ধিমানের কাজ। দেখো কোথায় কোথায় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়। দেখো, তার মানে এই যে 3 অংশটুকু, এই অংশটুকু কি দেওয়া আছে, এই 3 অংশটুকু, এই অংশটুকু সম্পূর্ণ আমাদের দেওয়া আছে হচ্ছে বৃদ্ধি হওয়ার পরে কতটুকু, তাহলে উপরে বসাও 3 হচ্ছে 10⁻³ এই বসাইলাম বৃদ্ধি। আবার বলছে এগুলো ক্যালকুলেটর ইউজ ছাড়া করতে হবে, ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ক্যালকুলেটর ইউজ করা ছাড়া আমরা কেমনে করবো সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, এবার বাট এই যে বিক্রিয়াটা যে NO2 এর ঘনমাত্রা বৃদ্ধি পাইছে না। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো তো, NO2 সামনে কি আছে, 4 আছে,
তাহলে 4 থাকলে এটা আমরা কি লিখি? এই পরে মানে হচ্ছে সমান চিহ্নের পরে তো প্লাস দিয়ে বসাই, তাহলে 4 এর কি 1/4 না? 1/4 দিতে হবে না? 1/4 দিলাম 1/4। এবার এটা দেখো, এবার হচ্ছে হাতে কলমে হিসাব করবা। এই যে 1/4 কেন দিলাম? সামনে যে সহগ থাকে সেটা 1/5, 1/5 বসাইলাম। বসানোর পরে উপর হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন, বাট এখানে তো ঘনমাত্রা পরিবর্তনটা ডিরেক্ট দেওয়া আছে হচ্ছে ঘনমাত্রা বৃদ্ধি এত, এটা লিখলাম। তারপর নিচে কি সময়ের পরিবর্তন? সময়ের পরিবর্তন কত? 6। সময়ের পরিবর্তন আমি বসাইলাম। এবার দেখো 3 এটা কাটলে কত? 2। তারপর 4 দুগুণে কত? 8। 1/8 ইন্টু হচ্ছে 10^3। এবার 1/8 করলে কত হয়? 1.25। 1.25 ইন্টু হচ্ছে 10^3 আনসার। দেখো 1/25 ইন্টু 10^, কত? 3 কোথায় আছে? 1/25। আচ্ছা দেখো দেখো দেখো, এটা একটা আছে 1/25 ইন্টু 10^3 হবে মেবি একটা। দেখো এই যেটা হচ্ছে 10^3 হবে, এটা ভুল আছে, তাহলে এটা আনসার। বুঝতে পারছো? 1/5। দেখো ধরো উত্তরটা এক মিনিট দেখি, উত্তরটা দেখি কত হবে। ধরো এটা হচ্ছে 1.25 ইন্টু 10^4। হ্যাঁ হ্যাঁ, 10^4, 10^4, এটা হচ্ছে ভুল নাই, ঠিকই আছে। দেখো এটা এটা উত্তর, এটা হচ্ছে 10^4 হবে এটা কি করলে। এটা হচ্ছে 10^4। বুঝতে পারছো? এটা ওটি রেখে হিসাব করে পারবা, তাহলে হয়ে যাবে 10^4। আচ্ছা, এটা হচ্ছে 1.25। দাঁড়াও দাঁড়াও, 1/1.25, না 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 না, দাঁড়াও এক মিনিট। ঠিক আছে। আচ্ছা দেখো দেখো বলতেছি, এটা হচ্ছে এটা হচ্ছে কোশ্চেনটা চেঞ্জ করছিল একবার, এখন হচ্ছে কোশ্চেনটা ঠিকই আছে। দেখো মানে এর আগে এখানে ছিল 10^3, এই জায়গায় 4 ছিল, তাহলে এটা 4 হবে, এটা আনসার। দেখো এটা হচ্ছে 10^, এই 4 এর জায়গায় জাস্ট এই 3 বসাবো, 10^3 হবে, কারণ এখানে কোনো ওয়াই 4 হওয়া পসিবল না। কারণ হচ্ছে এই এক দিয়ে ভাগ করলে হচ্ছে 1 পয়েন্ট কত হয়? 1.25। আচ্ছা দাঁড়া এক মিনিট, একটু ভাগ দিই, ক্যালকুলেটরটা দিয়ে একটু ভাগ দিই, তাহলে বুঝতে পারবা। 1/8 হচ্ছে 8 ইন্টু হচ্ছে 10^3। দেখি 1.25 ইন্টু 10^4। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা হচ্ছে 1.10^4। এটা যদি হিসাব করো তাহলে আমাদের মূলত কি হয়? 0.1.25 হবে। আচ্ছা দেখো, এটা হিসাব করলে হবে 0 পয়েন্ট, আর 0 পয়েন্ট যদি আমরা দেখো দেখাচ্ছি, এখন 1/8 এর ভাগ করলে কত হয়? দেখো 1/8 ভাগ করলে হয় 0.25। দেখো এটুকু হবে 0.25, তারপর কিছু না, 0.125, 0.125 ইন্টু হচ্ছে 10^3। এখানে আছে কত? 10^3। তাহলে এখন এই যে এক গড় দশমিক, দেখো এখানে তো হচ্ছে কোনোটা 3 নাই, তাহলে এক গড় দশমিক পরে নিলে কি হবে? 1.25। আর এখান থেকে দশমিক একটা বাইরে যাবে, অর্থাৎ এখানে কি ইনভার্স একটা বাইরে যাবে, 10^4। 3 থেকে কত হবে? 4, এটা আনসার। আচ্ছা মানে হচ্ছে একটু আগে দেখো একটু ভুল হয়েছিল, দেখো 0.125, এখান থেকে যদি ওয়ানটা আমি সামনে নেই, 1.25 ইন্টু 10^4, তাহলে হচ্ছে এটা আমাদের মূলত আনসার। এটাই আনসার। দেখো এই হিসাবটা কেমন হলো? জাস্ট এটা 0.1টা এই দশমিকটা এক ঘর টানার কারণে একটা ইনভার্স বাড়ে গেছে। আর যদি ডান এক গজ দেয় তাহলে হচ্ছে বাড়ে, আর বামে গেলে কমে। এগুলো একদিন সমস্যা নাই, এগুলো হচ্ছে খুব ইজি। নেক্সট দিন আমরা দেখবো। দেখো একটি বিক্রিয়কের আছে ঘনমাত্রা 0.1 মোল পার লিটার। 20 সেকেন্ড পরে ঘনমাত্রা এত হলে ওই বিক্রিয়ার হার কত? বিক্রিয়ার হার, এটা দেখো আশা বিশ্ববিদ্যালয় আসছে, খুবই ইজি ম্যাথ। উপরে হচ্ছে কি, এখানে তো কোনো বিক্রিয়া নাই, এখানে তো কোনো সহগ নাই যে সামনে সহগ বসাবো, শুধু পরিবর্তন বসাবা। নিচে 20 সেকেন্ড, 20, আর উপরে কত? পরিবর্তন। পরিবর্তন কত? 0.1 বিয়োগ 0.05। দেখো এটা কিন্তু হচ্ছে মানে হচ্ছে, দেখো এটা হচ্ছে তুমি ডিরেক্ট বাদ দাও, তাহলে 0.1 থেকে 0.05 বাদ দিলে কত থাকে? 0.05 কিন্তু থাকে, হিসাব করে দেখো 0.05 থাকে, ডিভাইড বাই 20। এবারে চিন্তা করো, দেখো এবার এই যে 0 পয়েন্ট, এই পয়েন্ট আমি তুলে দেবো, তাহলে হচ্ছে 5 ইন্টু 10 উপরে কয় ঘর? 2 ঘর, তাহলে 10^2 ডিভাইড বাই নিচে দেখো কি দেবো, নিচে হচ্ছে 2 ইন্টু 10। এই 10 এর পাওয়ার কত? 1। এই 10 এর পাওয়ার যদি আমি উপরে 1টা তুলি, আচ্ছা দেখো এবার 10 এর পাওয়ারটা যদি আমি উপরে 1 তুলি তাহলে কি হবে? তাহলে হচ্ছে উপর এখানে থাকবে 5/2, আর ইন্টু হচ্ছে 10 এর পাওয়ার এখানে উপর উঠলে হবে -1, তাহলে -3, এই -3 হবে। এবার 5 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5, আড়াই ইন্টু হচ্ছে 10^3 ইন্টু হচ্ছে 10^3, এই যে আড়াই ইন্টু 10^3, এটা আনসার। কি সহজ জিনিস। আচ্ছা তারপরে নেক্সট আরেকটা লাস্ট কোশ্চেন, এটা আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন। দেখো এবার এটা যাতে লাস্ট কোশ্চেন, 2N2O5 NO2 অক্সিজেন বিক্রিয়া শুরুতে মানে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বৃদ্ধির হার এত হলে এত ঘনমাত্রা আসার কথা। দেখো এই কোশ্চেন কিন্তু চেঞ্জ করে দিছে। দেখো এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একই কোশ্চেন কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দিছে। কি করছে দেখো তো, এখানে হচ্ছে N2O5 চার নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন বিক্রিয়া শুরুতে N2 নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বৃদ্ধির হার এত দেওয়া আছে, ঘনমাত্রা বৃদ্ধির হার। আর এত এর ঘনমাত্রা আসার হার এত, এবার আমাদের সবকিছু লিখতে হবে, হার লিখতে হবে সবকিছু। দেখো আচ্ছা দেখো হার প্রথম কি, -1/2 ঘনমাত্রা, অর্থাৎ ডি আমরা কিভাবে লিখবো? ডি এটার ঘনমাত্রা, N2O5 N2O5 এর ঘনমাত্রা বা সময়ের পরিবর্তন, এই সময়ের পরিবর্তন ইকুয়াল টু পরের অংশটুকু, শুধু আমি এই অংশটুকু, এটা তো দরকার নাই কারণ এই অংশটুকু নেবে কত? 1/4 কত DNO2 ডিভাইডেড বাই হচ্ছে সময়ের পরিবর্তন। এবার একটা জিনিস খেয়াল করো তো, এবার দেখো এদিকে দেখো অঙ্ক শেষ, -1/2 AD N2O5 এটা আমি লিখলাম, ডিভাইড এই পরিবর্তনটা লিখলাম, সময়ের পরিবর্তন ডিভাইডেড বাই
এই 1/4 আছে, দেখো 1/4 লিখলাম। লেখার পরে এবার ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এটুকু কি বিক্রিয়ার হার না? এটুকু যে আমাদের বিক্রিয়ার হার, ঘনমাত্রা পরিবর্তন বা সময়ের পরিবর্তন মানে কি বিক্রিয়ার হার। তাহলে এটা ঘনমাত্রা পরিবর্তন, নিচে হচ্ছে এই সময়ের পরিবর্তন, বিক্রিয়ার হার। দেখো তো বিক্রিয়া বৃদ্ধির হার, এই যে বিক্রিয়া বৃদ্ধির হার মান কত দেওয়া আছে? মান দেওয়া আছে 3 × 10⁻³ বসাও। এই পুরাটুকু মানে এই সম্পূর্ণটুকু মান দেওয়া আছে 3 × 10⁻³, 3 × 10⁻³ বিক্রিয়ার হার মান দেওয়া আছে। তাহলে এবার বলো তো, এই পাশে এই মাইনাসটা, কারণ এই পাশে তো অলরেডি মাইনাস থাকবেই, কারণ সমাধানের বামে আছে, মাইনাস দিলাম। এই ডি এন তো ও 5 দিলাম, নিচে হচ্ছে এই ডিটি দিলাম। নিচে কি দিলাম? হচ্ছে নিচে হচ্ছে আমাদের ডিটি বসাইলাম। ডিটি বসানোর পরে এবারে যে তাকাও, এই দুইটা আছে নিচের সংখ্যা, ওই পাশে থাকে উপরের সংখ্যা, তাহলে 2 × 1/4 ইন্টু হচ্ছে 3 × 10⁻³ 10⁻³। এবার বলা এটা দিলে কাটলে কত হবে? 2। এটা দিলে কাটলে কত হবে? 1/2। আর উপরে 2 বসাই দিও না, ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে 10⁻³ কত? 3, তাই তো? আচ্ছা, এবার দিয়ে চিন্তা করো তো, দেখো 2/3 কত হয়? 2/3 মানে কত? উপর হচ্ছে 3, নিচে হচ্ছে 2 ইন্টু হচ্ছে কত? 10⁻³। 2/3 মানে কত হয় বলো? 2/3, 2, আচ্ছা 2/3, 0.66, 2/3 কত হয়? ধরো হচ্ছে 0.66, 2/3। দেখো এই পাশে এটা আছে হচ্ছে গুণ, তাহলে হচ্ছে এই পাশে এটা গুণ আছে, সরি ভাগ আছে, এই পাশে যদি ভাগ থাকে এই পাশে যায় কি হয়? এই পাশে ভাগ থাকলে এই পাশে হবে গুণ, তাহলে গুণ হলে উপরে চলে যাবে, উপরে চলে যাওয়া হচ্ছে এই যে 1/4 আছে, তাহলে হচ্ছে 1/4 যে দুইটা কাটলে কত হয়? 1/2। এবার দেখো তো আমার তো কোনো হিসাব নিকাশ করার দরকারই নাই, এইটুকুর মান কত? 3 × 10⁻³। আচ্ছা 3 × 10⁻³ দিলাম। তাহলে এইটুকু হচ্ছে আমাদের কত? 1/2, তার মানে হচ্ছে 6 পয়েন্ট কত দেখো, এটুকুর মান হচ্ছে আমাদের 0.6, এরকম মানে 0.6 আসলে এইটুকু লিখলাম আমি, ইন্টু হচ্ছে 10⁻³। তাহলে এইটুকু যদি আমি হিসাব করি, তাহলে হচ্ছে এখানে তো অপশন তো লাভ ভুল হয়েছে নিশ্চিত। তাহলে এটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে আমাদের 6 ইন্টু হচ্ছে 10⁻³, 6 ইন্টু হচ্ছে আমাদের 10⁻³। তাহলে এক ঘর পারে 10/4, তাহলে 6 × 10/4 কোনটা? এই যে 6 × 10/4, অপশন তো একটু ভুল হয়েছে, 6 × 10/4। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যতটুকু ক্লাস করলাম ঠিক এতটুকু ক্লাস হচ্ছে তোমরা যারা ভালোভাবে করছো, তাহলে বুঝতে পারছো, কেমন বুঝতে পারছো, বুঝতে পারো না, সবকিছু মোটামুটি ভালোভাবে বুঝতে পারছো। ভালোভাবে বুঝতে পারলে তাহলে তোমরা একটা কাজ করবা, কাজ হচ্ছে এই ইউনিভার্সিটি অফ ড্রিমের ইউটিউব যেখানে আছে, মানে ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এরকম সিরিজ অনুসারে হচ্ছে ভিডিও আপলোড হবে। এবং যারা হচ্ছে লাইভ ক্লাস করতে চাও, এই ক্লাসগুলো লাইভ হয়, গ্রুপে লাইভ ক্লাস হয়, অনেকে ক্লাসগুলো করে। যারা লাইভ ক্লাস করতে চাও, উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখবা প্রথম পেজে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, তাহলে হচ্ছে তোমরা সবাই লাইভ ক্লাস করতে পারবা। এবং প্রতি মানে হচ্ছে রেগুলার লাইভ ক্লাস হচ্ছে, এবং লাইভ ক্লাসের পাশাপাশি আমরা এই ক্লাসগুলো দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।